এটা আবার কবে থেকে আসছে? হাই হাই, কিন্তু আজকে খেয়াল করলাম এটা। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? বাচ্চা কাচ্চারা, তোমরা কি আমাকে শুনতে পাও? একটু জানাই দিও। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কি শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা জানাও। নয়েজ আসতেছে কিসের? নয়েজ এখানে হচ্ছে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দ পাচ্ছ নাকি অন্য কিছু শব্দ? আমি একটু চেক করে জানাই, দাঁড়াও। হ্যালো এবার? না না, কোনো নয়েজ না তো। এই শব্দ বৃষ্টির শব্দ। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কি শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ? হ্যাঁ ঠিক আছে, সবকিছু নর্মাল আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে এটা আমার প্রথম ক্লাস। আমরা আজকে ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 1 ভৌত জগৎ এবং পরিমাপ এই অধ্যায়টা শুরু করব। এই অধ্যায়টা যদিও একদম প্রথমে আছে, কিন্তু গুরুত্বের বিবেচনায় আসলে খুব বেশি আহামরি যে গুরুত্বপূর্ণ সেরকমটা না। কিন্তু তুমি যদি বোর্ড পরীক্ষার কথা বলো, এখান থেকে মাঝে মাঝে কিছু এমসিকিউ প্রবলেম দিয়ে দেয়। যেই এমসিকিউ প্রবলেমগুলা দেখা যায় যারা এই চ্যাপ্টারটা পুরো স্কিপ করে, অনেক ক্ষেত্রে কিছু কিছু এমসিকিউ প্রবলেম তারা এগুলা মিস করে আসে। তো যেহেতু আমরা সব কিছু পড়বো, এর জন্য কোনো চ্যাপ্টারই আসলে অবহেলা করার সুযোগ নাই। আমাদের এমসিকিউতে তো আর অপশন থাকবে না, আমাদের সিকিউতে যেরকম 8টা থেকে 5টা অ্যান্সার করতে হবে, এইখান থেকে আসলে এই অধ্যায় থেকে সিকিউ আসে না বললেই চলে। কিন্তু এমসিকিউ প্রবলেমের জন্য অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ, এবং আমাদের বোর্ড পরীক্ষার জন্যও কিন্তু এই অধ্যায়টা বেশ জরুরি। এই অধ্যায় থেকে আমাদের দেখা যায় যদি বোর্ড প্রশ্ন দেয় তাহলে হাইয়েস্ট একটা বা দুইটা, আর মাঝে মাঝে বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষাতে আমাদের এখান থেকে কিছু এমসিকিউ প্রবলেম দিয়ে দেয়। আর তাছাড়া ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনগুলোতে আগে আসতো, এখন যেহেতু বড় বড় পরীক্ষা হয়, মানে বড় বড় পরীক্ষা বলতে রিটেন পরীক্ষাটা হয় বা এমসিকিউগুলাও 5-6 মার্কের করে থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় এই অধ্যায় থেকে এমসিকিউ ইঞ্জিনিয়ারিংয়ে আসার সম্ভাবনা কিছুটা কম থাকে। কিন্তু লাস্টের দিকে কিছু টপিক আছে, সেখান থেকে আসলে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন চলে আসে। তো যেটা বললাম, গুরুত্বের বিবেচনায় বললে আমাদের এই অধ্যায়টা, ধরো 11টা টোটাল চ্যাপ্টার আছে, সেই 11টা চ্যাপ্টারের মধ্যে এই অধ্যায়ের গুরুত্বটা একদম লাস্টে। তো আমরা যেটা করব, তোমাদের হচ্ছে এই অধ্যায় থেকে আমরা যখন পড়া শুরু করব দেখবা যে প্রত্যেকটা টপিকই ধরে ধরে একদম আলোচনা হবে। এই অধ্যায়ে দেখা যায় অনেক কিছু ইনফরমেশন আছে। কীরকম টাইপের ইনফরমেশন? যেমন ধরো কোন বিজ্ঞানী কি কি আবিষ্কার করছে, তারপরে মানে ইতিহাস টাইপের কিছু জিনিসপত্র আছে, সেইগুলা থেকে প্রশ্ন তুলনামূলক কম আসে। তবুও তোমরা যেটা করবা যে একবার করে একটু রিডিং পড়ে রাখবা, কে কত সালে কি আবিষ্কার করছে। এগুলো দেখা যায় নর্মালি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মাঝে মাঝে আসে, কিন্তু আমাদের বোর্ড পরীক্ষা বলো বা ভার্সিটি অ্যাডমিশন বলো, এগুলাতে আসলে খুব একটা আসে না। কিন্তু বইয়ের শুরুর চ্যাপ্টার যেহেতু, এমনি গল্পের মতন করে একটু ওই জিনিসগুলো পড়ে ফেলো।
তো সবাই কেমন আছো আগে তাই বলো। আচ্ছা, কয়টা ক্লাস লাগবে? এটা একদম খুবই জাতীয় প্রশ্ন। কয়টা ক্লাস লাগবে? একটা চ্যাপ্টার শুরু করলেই তোমরা সবাই জিজ্ঞেস করো কয়টা করে ক্লাস লাগবে। এই অধ্যায়ে আমরা 5টা ক্লাসের মধ্যে শেষ করার চেষ্টা করব। 5টা থেকে 6টাও হয়তো বা লাগতে পারে, তবে 5টা ক্লাসের মধ্যে ইজিলি শেষ হয়ে যাওয়ার কথা। সাউন্ডটা আগে একটু জানাও তো, সাউন্ডটা কি ক্লিয়ার আছে কিনা? সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানাও। ক্লিয়ার আছে না সাউন্ড? যাক, গুড, ভেরি গুড। আচ্ছা, তোমাদের আমি রুটিনটা একটু বলে দেই। তোমাদের রুটিনটা রবিবার মঙ্গলবার তোমাদের ক্লাস হবে হচ্ছে অপূর্ব দাদা তোমাদের ক্লাস নেবেন রবিবার মঙ্গলবার, তো ভেক্টর হবে। আর তোমাদের এই সপ্তাহে বৃহস্পতিবারই শুধুমাত্র ক্লাস হবে, কিন্তু সামনের সপ্তাহ থেকে আমরা বৃহস্পতিবার শুক্রবার 2 দিন করে ক্লাস রাখবো। সো বৃহস্পতিবার শুক্রবার হচ্ছে আমি ক্লাস নিব, আর রবিবার মঙ্গলবার তোমাদের অপূর্ব দাদা ভেক্টর ক্লাসটা নেবেন। সো প্যারালালি 2টা চ্যাপ্টার চলবে, কিন্তু যেই 2টা চ্যাপ্টার এটা কিন্তু একটার সাথে আরেকটা ইন্টার কানেক্টেড না। তো এরকম হবে না যে ভেক্টর অধ্যায়ের কিছু কনসেপ্ট পড়ার জন্য এই অধ্যায়ের জিনিসপত্র লাগবে, এরকম টাইপের কোনো সমস্যা নাই। এই চ্যাপ্টারটা ইন্ডিপেন্ডেন্ট, আবার ভেক্টর অধ্যায়টাও ইন্ডিপেন্ডেন্ট। তো তোমরা আস্তে আস্তে কিন্তু লোড নেওয়া শুরু করতে হবে। সবসময় মনে রাখবা, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার কমফোর্ট জোনের মধ্যে আসো ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার কোনো গ্রোথ কখনো হবে না। গ্রোথ তখনই সম্ভব বা ডেভেলপমেন্ট তখনই সম্ভব যখন তুমি তোমার কমফোর্ট জোনের বাইরে গিয়ে কাজ করবা। তো এর জন্য যে ভাইয়া একবারে একটা চ্যাপ্টার পুরাটা একবারে শেষ করে ফেললে তারপরে অন্য চ্যাপ্টার ধরলে ভালো হয়, এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়, দেখো আমরা চেষ্টা করি সবসময় 2টা চ্যাপ্টার একসাথে রান করতে। এতে করে বড় একটা সুবিধা হচ্ছে একসাথে 2টা চ্যাপ্টার শেষ হয়ে যায়। তো তোমরা দেখা যায় যখন পরীক্ষা দিবা তখনও কিন্তু এরকমটা হয় না যে একটা চ্যাপ্টারের উপরে টার্ম ফাইনাল পরীক্ষা দিচ্ছ বা একটা চ্যাপ্টারের উপরে বোর্ড পরীক্ষা দিচ্ছ। পুরা ফিজিক্স বইয়ের উপরে বোর্ড পরীক্ষা দেওয়া লাগবে। তারপরে ধরো যখন তোমরা অ্যাডমিশন টেস্ট দিবা তখন তো আসলে 6টা সাবজেক্ট একসাথে মাথায় নিয়ে তারপরে পরীক্ষায় বসতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই প্র্যাকটিসটা এখন থেকেই চালু রাখো, যে একই সাথে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো পড়বই, সেই সাথে কয়েকটা চ্যাপ্টারও যদি একসাথে আগানো যায় এটাও খারাপ না। এতে করে বারবার রিভিশনের একটা সুযোগ থাকে। আর একবার এক চ্যাপ্টার পড়ে ফেললে তখন দেখা যায় পরে আবার অনেক দিন পরে দেখলে ওই চ্যাপ্টারে কী পড়ছিলা ভুলে গেছো। তো সব কিছুরই সুবিধা অসুবিধা আছে, তবে যখন 2টা চ্যাপ্টার একসাথে রান করা হয় তখন কিন্তু সিলেবাসের গতিটাও পারফেক্ট থাকে। তো এর জন্য বলবো যে তোমরা এই জিনিসগুলোর সাথে অ্যাডাপ্ট করে নেওয়া শেখো, এবং যে কোনো ক্ষেত্রেই, শুধু এখন না, যে কোনো ক্ষেত্রেই যখনই মনে হবে যে আমি মনে হয় আমার কমফোর্ট জোনে থাকার কারণে এই কষ্টটা করতে চাচ্ছি না, সেই সময়টাতে মনে করবা যে তুমি আর 100 জনের থেকে পিছায় গেছো। সবসময় চেষ্টা করবা যে একটু ডিসকমফোর্টের মধ্যে থাকতে, ডিসকমফোর্ট জোনের মধ্যে থাকলে নিজের গ্রোথটা বেশি হয়। আচ্ছা, যারা এখনও বই পাও নাই তারা ইনশাল্লাহ খুব শীঘ্রই পেয়ে যাবা। এই সাউন্ড আর ভিডিও মিল নাই, আচ্ছা এটা হয়তো তুমি তাহলে একটা কাজ করো, আপাতত লাইভ ক্লাসটা ফেসবুকে এসে করো। ওয়েব অ্যাপে হয়তো তোমার ইন্টারনেট ইস্যুর কারণে এরকমটা সমস্যা হতে পারে, যাদের নেটের ঝামেলা আছে তাদের জন্য এরকম হয়। ফেসবুকে চলে আসলে একদম ক্লিয়ার থাকবে। ঠিক আছে, ওকে। সো চলো আমরা আস্তে আস্তে তাহলে শুরু করি। তোমাদের তো রুটিনটা বলেই দিলাম, আর এছাড়াও তোমাদের যে কোনো টাইপের প্রশ্ন যদি থাকে, যদি এরকম হয় যে ক্লাসের মধ্যে করছো, একটু ধৈর্য ধরে আগে ক্লাসটা পুরাটা শুনবা, দেখবা যে ক্লাসের লেকচারের মধ্যেই কিন্তু প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়ে গেছে। যদি একান্ত না হয় তাহলে সেই ক্ষেত্রে ডিসকাশন গ্রুপের মধ্যে প্রশ্ন করতে পারো, সেগুলোর উত্তরও ইনশাল্লাহ পেয়ে যাবা। আচ্ছা, বই পাওয়ার কথা যেটা বলছিলাম, বই ইনশাল্লাহ খুব দ্রুতই তোমরা পেয়ে যাবা। বই হচ্ছে রেডি আছে, এখান থেকে হয়তো কোনো একটা গ্লিচ হয়েছে যার কারণে একটু মাঝখানে দেরি হয়েছে, আবার এটা ঠিক হয়ে গেলে ইনশাল্লাহ পেয়ে যাবা। যে বইটার কথা সবাই বলছে, তোমরা হয়তো বা এই বইটা তো অলরেডি তোমরা দেখছোই, এই বইটা অলরেডি তোমরা দেখছোই। তো এই বইয়ে যে টাইপের কন্টেন্টগুলো আছে, যেভাবে সুন্দর করে গোছানো আছে, এগুলো আসলে একবার দেখলেই বুঝবা যে আসলে কতটা গোছানোভাবে আছে। তো আমরা ইনশাল্লাহ যখন প্র্যাকটিস করব, হোমওয়ার্ক দিব, তখনও কিন্তু এই বইয়ের রেফারেন্স থেকেই সবগুলা প্রবলেম করা হবে। ঠিক আছে, প্রবলেমগুলো দেওয়া হবে। ঠিক আছে, সো আমরা চলো তাহলে শুরু করে দেই। এই যে রেকর্ড ক্লাস কিভাবে পাবো, তারপরে হচ্ছে যে ভাইয়া আর কি কি, আচ্ছা
তারপরে আচ্ছা, তোমরা ওয়েব অ্যাপে যারা আছো, ওয়েব অ্যাপে তো সুন্দর মতন রেকর্ড ক্লাস থাকে। ফেসবুকে কিন্তু লাইভ ক্লাস আমরা রাখবো না। ফেসবুকে না রাখার কারণ হচ্ছে কি, ফেসবুক অটো ডিলিট হয়ে যায়, তখন একটা অটো ডিস্টার্ব হবে তোমাদের। তো এর থেকে তোমরা হচ্ছে একবারে ওয়েব অ্যাপে দেখার প্র্যাকটিসটা করো। ফেসবুকে শেষ হওয়ার সাথে সাথে তোমরা হচ্ছে ওয়েব অ্যাপের মধ্যে কিন্তু রেকর্ডটা পেয়ে যাবা। ঠিক আছে, এই স্প্যামিং করো না, চলো শুরু করি। প্রথম দিন অনেক গল্প হলো, অনেক কথাবার্তা হলো, আরও অনেক কথাবার্তা হবে, গল্প হবে। সো আমরা আগে চলো একটু পড়াশোনা শুরু করে নেই। তো যেটা বলছিলাম যে এই চ্যাপ্টারটা শেষ করতে আমাদের ছোট্ট চ্যাপ্টার, পড়ার টপিক খুব কম, তো হাইয়েস্ট 5টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। মেইন পড়াশোনা শুরু হবে হচ্ছে গতিবিদ্যা অধ্যায় থেকে ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, নোট আমি ক্লাসের মধ্যে যা কিছু লিখবো, এই বোর্ডের মধ্যে যা কিছু লিখবো সেগুলাও তোমরা লিখে ফেলবা। বোর্ডে যা কিছু লিখবো, ঠিক আছে, বোর্ডের মধ্যে যা কিছু লিখবো সব কিছু লিখে ফেলবা। ওকে, চলো 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 আমরা শুরু করে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। সো প্রথমেই আসো, আমরা পদার্থবিজ্ঞানের কতিপয় বিষয় নিয়ে আলোচনা করব। এই পড়াগুলা একটু বোরিং, কিন্তু আমি চেষ্টা করব মনে রাখার জন্য যে ধরনের গল্প টল্প করা দরকার সেগুলা মাধ্যমে তোমাদের মনে থাকবে। সো পদার্থবিজ্ঞানের কতিপয় বিষয়, এখানে আমরা আসলে কি নিয়ে আলোচনা করব। তোমরা কয়েকটা শব্দের সাথে অনেক বেশি পরিচিত, যেমন থিওরি বা তত্ত্ব, তারপরে অনুসিদ্ধান্ত, তারপরে হচ্ছে নীতি বা প্রিন্সিপাল, তারপরে স্বীকার্য পোস্টিউলেটস, এইরকম বিভিন্ন টাইপের শব্দের সাথে তোমরা পরিচিত। এগুলা বলতে আসলে কি বোঝায় সেগুলা খুব সহজে একবার একটু বলে যাই। যা কিছু বোর্ডের মধ্যে লিখবো চেষ্টা করবা তোমার খাতার মধ্যেও সেগুলা লিখে ফেলতে। এগুলো একবার রিভাইজ দিলেই সব কিছু মনে থাকবে ইনশাল্লাহ। সো সবার আগে চলো আমরা প্রথম থেকে শুরু করি। প্রথম যেই টপিকটা সেটা হচ্ছে ফ্যাক্টস। ফ্যাক্টস বলতে আমরা কাকে বোঝাই, কি বুঝি? ফ্যাক্ট বলতে আমরা কি বুঝি? ফ্যাক্ট হচ্ছে আমরা যা কিছু অবজার্ভ করি, আমরা যা দেখি, সেগুলাই হচ্ছে ফ্যাক্ট। আমরা যা দেখি, আমরা যা দেখি, হ্যাঁ, সেইগুলা হচ্ছে ফ্যাক্ট। একটা এক্সাম্পল দিই, এটার মানে কি, একটা এক্সাম্পল দিই। মনে করো এইটা হচ্ছে ভূমি, এবং এই ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায়, ধরো আমাদের এখানে একটা আপেল ছিল। সুন্দর হয়েছে না আপেলটা? জীবন দেখেছো এরকম আপেল? ঝা চকচকে আপেল, দেখলেই খেয়ে ফেলতে ইচ্ছা করছে। সো আমাদের এই যে আপেলটা মনে করো ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় আছে। ঠিক আছে, আপেলটা ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় আছে। ঠিক আছে, ওকে। তো এইটা যেটা দেখা যাবে, যখন আমরা আপেলটাকে ছেড়ে দিব, তখন কিন্তু দেখবো যে আপেলটা ঠাস করে নিচে এসে পড়ছে। সো এইটা কিন্তু একটা ডিরেক্ট অবজারভেশন। যে আমরা কি অবজার্ভ করি, যে কোনো একটা বস্তুকে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দিলে আমরা অবজার্ভ করি কি, যে এটা হচ্ছে উপর থেকে নিচে এসে পড়ছে, ঠাস করে নিচে এসে পড়ছে। এটা একটা ডিরেক্ট অবজারভেশন, তাই না? এই যে আমরা যা দেখি বা এই যে ঘটনাটা বলতো, আমরা পৃথিবীতে যে কোনো জায়গায় যদি এইটা অবজার্ভ করা হয় বা এরকম একটা এক্সপেরিমেন্ট করা হয় যে ছেড়ে দিলে সেটা নিচে গিয়ে পড়ছে, এটা কি সকল টাইপের এক্সপেরিমেন্টের জন্য খাটবে না? এটা যেই করুক না কেন, যেখানেই করুক না কেন, ভূপৃষ্ঠের যে কোনো একটা জায়গাতে যদি এটা ছেড়ে দেয়, তাহলে কিন্তু দেখবে যে ঠাস করে এটা মাটিতে গিয়ে পড়ছে। সো আমাদের একটু দেখো, এই কাহিনীটা কিন্তু সবাই করতে পারে, এবং সবাই কিন্তু এই সেম জিনিসটাই অবজার্ভ করবে। সো anyone else can do it and observe the same অর্থাৎ এই ঘটনা কিন্তু আসলে সবাই এই ঘটনাটা অবজার্ভ করতে পারবে, সবাই এই এক্সপেরিমেন্টটা করতে পারবে এবং সবাই এটা অবজার্ভ করবে। তো এইগুলাকে আমরা বলছি হলো ফ্যাক্ট। যে কোনো একটা ঘটনা, সেটাকে আমরা বলতেছি ফ্যাক্ট। ঠিক আছে, এবার আসো 2 নাম্বার জিনিসটা হচ্ছে অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত মানে হচ্ছে হাইপোথেসিস।
এটার মানে কি? অনুসিদ্ধান্ত বা হাইপোথিসিসটা হচ্ছে এই যে একটা ফ্যাক্ট বা একটা ঘটনা ঘটলো, আমরা অবজার্ভ করলাম একটা ঘটনা ঘটছে, এই ঘটনাটা ঘটার পেছনে কারণটা কি, একটা র্যান্ডম এক্সপ্লেনেশন। কারণটা কি? সেই কারণটা হচ্ছে আমরা বলি অনুসিদ্ধান্ত বা হাইপোথিসিস। একটু সরি সরি সরি, এটা অনুসিদ্ধান্ত না, এটা অনুকল্প লেখো। বাংলা নামগুলো একটু হিজিবিজি। এটা অনুসিদ্ধান্ত হবে না, এটা হবে অনুকল্প। সরি, এটা হচ্ছে অনুকল্প। সো অনুকল্প বা হাইপোথিসিস এই জিনিসটা কি, যে কোনো একটা ফ্যাক্টের র্যান্ডম এক্সপ্লেনেশন। কোনো ফ্যাক্টের র্যান্ডম এক্সপ্লেনেশন, র্যান্ডম একটা এক্সপ্লেনেশন। এটা একটা মজার একটা জিনিস, কোন একটা ফ্যাক্টের র্যান্ডম এক্সপ্লেনেশন। যেমন ধরো হাইপোথিসিস আসলে অনেক রকমের হতে পারে, হাইপোথিসিস অনেকগুলা টাইপের হতে পারে। যেমন এই যে ভূমির উপর থেকে একটা বস্তুকে ছেড়ে দিলে সেটা ঠাস করে নিচে এসে পড়লো, এইখানে এক একজন এটা কেন ঘটছে সেটার এক এক রকম এক্সপ্লেনেশন দিতে পারে। এটা শর্টে তুমি চিন্তা করতে পারো, এটা হচ্ছে অনেকটা ফ্যাক্টের হোয়াই। ফ্যাক্ট এর হোয়াই মানে এই যে ফ্যাক্টটা ঘটছে, এই যে একটা ফ্যাক্ট দেখলাম উপর থেকে ছেড়ে দিলে নিচে এসে পড়তেছে, এটার কারণটা কি? এই কারণটা প্রথমে অনেকে অনেক রকম ভাবে একটা ব্যাখ্যা দিয়ে দিতে পারে। যেমন ধরো কেউ একজন বলল যে ভাই উপর আপেল আসে নিচে মাটি আসে, আপেল যখন আপেল যখন ছেড়ে দিলাম তখন ঠাস করে পৃথিবীতে এসে পড়লো। ভাই হয়তো বা আপেলের অনেক খিদা লাগছে বা ভূমির অনেক খিদা লাগছে, তো খিদা লাগার কারণে কি করছে, আপেলকে সে খেয়ে নেওয়ার জন্য কাছে টানছে বা আপেল খেয়ে নিছে। বা একজন এসে ধরো র্যান্ডম একটা এক্সপ্লেনেশন দিল যে ভাই আপেল গাছের মধ্যে আসে, তো গাছে ঝুলে থাকতে থাকতে অনেক টায়ার্ড হয়ে গেছে, তো অনেক টায়ার্ড হয়ে গেছে বলে ও এখন আর ভাল লাগতেছে না, ওই জন্য পৃথিবীর কাছে চলে আসছে। এরকম একটা র্যান্ডম এক্সপ্লেনেশন কেউ দিয়ে দিল। তো আমরা দুইটা হাইপোথিসিস দেখলাম, একটা বললাম যে হ্যাঁ ঠিক আছে, পৃথিবীর খুব খিদা লাগছে বলে ও আপেলটাকে খাওয়ার জন্য নিচে নেমে নিছে। আবার আরেকটা ব্যাখ্যা দিলাম বা আরেকটা এক্সপ্লেনেশন দিলাম যে ঠিক আছে, আপেলটা হচ্ছে ঝুলে থাকতে থাকতে ওর গা হাত পা ব্যথা হয়ে গেছে, ও তারপর নিচে নেমে আসছে, মানে একটু রেস্ট করতে চাইছে, ভূমিতে চলে আসছে। আরেকজন এসে ব্যাখ্যা দিল ভাই আপেল আর পৃথিবীর মধ্যে একটা ভালোবাসা আছে, সেটার কারণে নিচে চলে আসছে। তো এরকম বিভিন্ন টাইপের এক্সপ্লেনেশন কিন্তু এক একজন দিতে পারে। তো এই র্যান্ডম এক্সপ্লেনেশনগুলোকে আমরা বলতেছি হাইপোথিসিস বা অনুকল্প। সো আমাদের এই হাইপোথিসিস যেগুলো আছে, এইগুলা কিন্তু যে কোনো একটা ফ্যাক্টের অনেকগুলা এরকম হাইপোথিসিস থাকতে পারে। যে কোনো একটা ঘটনা আমি দেখলাম যে ভাই বাইরের দিকে তাকালে দেখা যাচ্ছে বাইরে আলো, জানলা দিয়ে বাইরে তাকায় দেখলাম বাইরে আলো। এখন এটার ব্যাখ্যা অনেকে অনেক রকম ভাবে দিতে পারে যে ভাই বাইরে আলো কেন, কারণ হয়তো বা বাইরে কেউ একজন টর্চ লাইট ধরে দাঁড়ায় আছে। আরেকজন ব্যাখ্যা দিল যে না ভাই এটা আলো দেখা যাচ্ছে, এটা একটা ফ্যাক্ট, এটার কারণটা হইতে পারে হয়তো এখন দিনের বেলা সূর্যের আলো আছে। তো এরকম এক একজন এক এক রকম ফ্যাক্টের হোয়াইটা ব্যাখ্যা করতে পারে। সো সেইগুলাকে আমরা বলতেছি হাইপোথিসিস। কথা কি বুঝছো? হাইপোথিসিস কাকে বলে বা কি জিনিস, এটা কি তোমরা বুঝতে পারছো? হাইপোথিসিস কোনটা, যে এটা জাস্ট একটা কি, কোন একটা ফ্যাক্টের র্যান্ডম একটা এক্সপ্লেনেশন। সো কোনো কিছু সম্পর্কে একটু একটু লিখে নাও, এই কথাগুলো একটু লিখে নাও, যে কোনো কিছু সম্পর্কে অনুসন্ধানের, কোনো কিছু সম্পর্কে অনুসন্ধানের যে অনুমিত সিদ্ধান্ত, কোনো কিছু সম্পর্কে অনুসন্ধানের যে অনুমিত, অনুমিত মানে কি, যেটা প্রুভেন না, গেস, একটা র্যান্ডম গেস, অনুমিত সিদ্ধান্ত দেওয়া হয়, যে অনুমিত সিদ্ধান্ত দেওয়া হয় তাকে অনুকল্প বলে, তাকে অনুকল্প বলে, অনুকল্প বলে। তাহলে বুঝলাম হাইপোথিসিস সহজে জিনিস হচ্ছে যে ফ্যাক্টের একটা হোয়াই। তাহলে বলো তো এই হাইপোথিসিস কি আসলে একটা হইতে পারে?
না, হাইপোথিসিস এক একজন এক একভাবে দিতে পারে, হাইপোথিসিস অনেক রকমের কিন্তু হতে পারে সেই ক্ষেত্রে। এখন আসো আমরা থিওরি কোনটাকে বলবো, আমরা থিওরি কোনটাকে বলবো, কোন জিনিসটাকে আমরা বলবো যে এটা হচ্ছে থিওরি বা তত্ত্ব। থিওরি বা তত্ত্ব এইটা কি জিনিস? যেমন দেখো, মনে করো হাইপোথিসিস 1, হাইপোথিসিস 1 আমরা বলছিলাম যে ভাই এই যে আপেলটাকে, যখন আপেল গাছের মধ্যে ঝুলেছিল, আপেলটা কেটে দেওয়ার পরে বা ধরো কোনো একটা কারণে আপেল কি করছে, ঠাস করে নিচে এসে পড়ছে, এটা হলো ফ্যাক্ট। আমরা ধরো একজন স্টুডেন্টের কাছে গেলাম, তাকে বললাম এই বলো তো আপেলটা কেন পড়ছে, ও একটা হাইপোথিসিস দিল। ও বলল যে ভাই পৃথিবীর খুব খিদা লাগছে, খিদা লাগার কারণে আপেলটাকে ও কাছে টাইনে নিছে, এইটা হলো ভাই কারণ, এইটা হলো ওই ফ্যাক্টের কারণ। তো ভালো কথা, এই যে একটা হাইপোথিসিস দিল না, এই হাইপোথিসিসটা আমরা এখন পরীক্ষা নিরীক্ষা করব, এইটাকে আমরা কি করব, টেস্ট করব। সো আমরা মনে করো প্রথম একটা টেস্ট করলাম যে আচ্ছা আসলেই কি পৃথিবীর খিদা লাগছে, আসলেই কি পৃথিবী খিদা লাগার কারণে আপেল এরকম নিচের দিকে পড়ছে। তো এখন ভাই আপেল পৃথিবীতে আর কি কি খায়, তো এরকম ধরো বিভিন্ন টাইমের আমরা আমরা টেস্ট করলাম। সো টেস্ট করার পরে দেখলাম যে না, এটা আসলে প্রুভেন না, নট প্রুভড। টেস্ট করার পরে আমরা দেখলাম যে না, এই হাইপোথিসিসটা আসলে সত্যি না, পৃথিবীর খিদা লাগছে বলে সে আপেলকে কাছে টাইনে নিছে এরকম কিছু না। তারপরে ধরো আমরা হাইপোথিসিস 2 দেখলাম, হাইপোথিসিস 2 অর্থাৎ আরেকটা র্যান্ডম এক্সপ্লেনেশন ছিল কি, যে ভাই হয়তোবা আপেলটা অনেক টায়ার্ড হয়ে গেছে, এই কারণে সে পৃথিবীর কাছে চলে আসছে। সো একটা হাইপোথিসিস 2, আমরা এই হাইপোথিসিস 2 এর আবার এটা আরেকটা টেস্ট করব যে আচ্ছা আসলে কি টায়ার্ড হয়ে গেলে নিচে পড়ে যাবে এরকম কোনো ব্যাপার স্যাপার আছে। তো দেখলাম যে না, আসলে এরকমও কোনো ব্যাপার স্যাপার নাই। টেস্টে এটা আসলো যে না, এটা আসলে নট প্রুভড, এইটাও আসলে সত্যি না। তো এরকম করে অনেকগুলো, একটা ফ্যাক্টের অনেকগুলো হাইপোথিসিস থাকতে পারে, আমরা প্রত্যেকটা হাইপোথিসিস নিয়ে অনেকগুলা টেস্ট করে দেখব। হাইপোথিসিস 3, এইবার আসো হাইপোথিসিস 3। সো এই 3 নাম্বার হাইপোথিসিসে গিয়ে আমি দেখলাম যে টেস্ট 1, এইটা দেখা গেল এই প্রথম যে পরীক্ষাটা, সেই প্রথম পরীক্ষাটা সে পাস করছে, প্রথম পরীক্ষাটা হাইপোথিসিস 3 যেটা, সেটা পাস করছে, সে পাস করছে। এরপর আমরা আরো একটা টেস্ট করলাম, আরো একটা পরীক্ষা নিরীক্ষা করলাম ওই হাইপোথিসিসটা আসলে সত্যি কিনা, সেটার জন্য আমরা আরো কয়েকটা পরীক্ষা নিরীক্ষা করলাম, দেখলাম যে হ্যাঁ এটাও পাস। যখন একটা হাইপোথিসিস অনেকগুলা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সত্য প্রমাণিত হবে, তখন সেই হাইপোথিসিসটাকে আমরা বলতে পারবো যে এইটা হচ্ছে একটা থিওরি, এইটা হচ্ছে একটা থিওরি। যেমন এক্সাম্পল দিই, মনে করো ওই যে বলছিলাম জানালার বাইরের দিকে তাকানোর পরে তুমি দেখলা আরে বাইরে তো আলো, এই যে বাইরের আলো, এই আলোটা হচ্ছে আমরা দেখলাম এটা হলো একটা ফ্যাক্ট, যে হ্যাঁ আসলেই তো সবাই দেখছে কি বাইরে আলো আছে। এখন হাইপোথিসিস একজন দিছে যে ভাই বাইরে দিনের বেলা আলো আলো দেখতেছি, তাহলে হয়তোবা বাইরে চাঁদ আছে, এই কারণে মনে হয় বাইরে আলো। আরেকজন হাইপোথিসিস দিল যে না, বাইরে হয়তো কেউ একজন স্যাটেলাইট থেকে আমাদের দিকে আলো ফালাইছে, এই জন্য আমাদের একটা আলো আলো লাগতেছে। আরেকজন হাইপোথিসিস দিল না, এটা হয়তো সূর্য, যদি এটা হয়তোবা দিনের বেলা সূর্য উঠছে, এর জন্য আমরা দেখতেছি বাইরে আলো। তো এরকম র্যান্ডম কিছু হাইপোথিসিস দেয়া হলো। তো এখন প্রথম হাইপোথিসিস টেস্ট করা হয়েছে যে আচ্ছা দেখি তো প্রথম হাইপোথিসিস কি ছিল, যে হয়তো কেউ টর্চের আলো ফেলছে। তো বাইরে গিয়ে আমি দেখলাম কই না তো, কেউ কোনো টর্চের আলো তো ফেলতেছে না। সো এটা টেস্ট করছি, টেস্ট করার পরে এটা পাস করে নাই। সো হাইপোথিসিস 1 তাহলে এটা রং, হাইপোথিসিস 1 তাহলে চললো না, বাদ, ওই অনুমানটা সঠিক ছিল না। তারপরে দ্বিতীয় অনুমান কি ছিল বা দ্বিতীয় হাইপোথিসিস কি ছিল, যে ভাই হয়তো স্যাটেলাইট থেকে কেউ একজন আলো ফেলছে। তো আমি দেখলাম যে ভাই এইটা তো স্যাটেলাইট থেকে আলো ফেলছে, তাহলে তো সারাদিন মানে রাত্রেবেলাও কখনো আমাদের অন্ধকার থাকার কথা না, সব সময়ই তো তাহলে আলো জ্বলার কথা। তো তার মানে এইটাও দেখলাম টেস্ট করার পরে, আমি দেখলাম যে এটা টেস্ট 1, প্রথম টেস্ট করার পরে দেখলাম যে না, এটাও হচ্ছে আসলে সত্যি না, এই অনুমানটাও, এই গেসটাও আসলে সত্যি না। 3 নম্বরে গিয়ে একজন বলছিল, হাইপোথিসিস দিছিল যে ভাই বাইরে হয়তোবা সূর্য উঠছে বা বাইরে সূর্য আছে, এই কারণে হচ্ছে হয়তোবা আমরা এরকম আলো দেখতে পাচ্ছি। তো আমরা বাইরে তাকাই দেখলাম হ্যাঁ আসলেই তো আরে সূর্য আছে,
তার মানে এটা কিন্তু টেস্ট 1-এ সেটা পাস করছে। তারপরে হয়তো ধরো বিজ্ঞানীরা আরও যখন গবেষণা করছে তখন দেখছে হ্যাঁ আসলেই তো এখানে একটা সূর্য আছে, সূর্যের কারণে এরা দেখা যায় যখন পৃথিবী ঘুরতেছে পৃথিবীর এক পাশে আলো থাকে আরেক পাশে অন্ধকার, আবার ঘুরে যখন আরেক দিকে আসে তখন আরেক পাশে আলোকিত হয় আরেক পাশে অন্ধকার হয়, তাহলে এইটা হচ্ছে আসলে সত্যি। সো এই হাইপোথিসিসটা তখন পরিণত হয়ে যাবে কিসে? সেটা পরিণত হয়ে যাবে থিওরিতে। বুঝতে পারছো? সেইটা পরিণত হয়ে যাবে থিওরিতে। বুঝতে পারছো? সো তাহলে দেখো কোন এই তিনটার মধ্যে পার্থক্য কি বুঝতে পারছো? সো আমাদের প্রথম জিনিস যেটা সেটা হচ্ছে একটা ফ্যাক্ট, যে কোনো একটা ঘটনা, এটাই হচ্ছে একটা ফ্যাক্ট। যদি আমরা এই ফ্যাক্টের কারণ ব্যাখ্যা করতে চাই, বিভিন্ন কারণ অনেকজন বলতে পারে, সেই কারণগুলো হচ্ছে হাইপোথিসিস। এর মধ্যে যেগুলা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রুফ করা হবে সেইটা হবে হচ্ছে থিওরি। বলো ডান। এইটুকু বুঝেছো কিনা বলো, এইটুকু বুঝেছো কিনা বলো, এইটুকু পর্যন্ত বুঝেছো কিনা বলো। সো আমরা বাংলা সংজ্ঞাটা একটু লিখে রাখো। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, দেখো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বা পরীক্ষা নিরীক্ষার দ্বারা প্রমাণিত অনুকল্পকে, পরীক্ষা নিরীক্ষার দ্বারা প্রমাণিত যেই অনুকল্প, প্রমাণিত অনুকল্পকে তত্ত্ব বলে। পরীক্ষা নিরীক্ষার দ্বারা প্রমাণিত অনুকল্পকে তত্ত্ব বলে। ঠিক আছে? পরীক্ষা নিরীক্ষার দ্বারা প্রমাণিত অনুকল্পকে তত্ত্ব বলে। আহমেদ করিম সিফাত, তুমি সকাল থেকে স্প্যামিং করে যাচ্ছ, স্প্যামিং না করে মনোযোগ দাও, বুঝবা। ঠিক আছে, ঠিক আছে। সো থিওরি কোনটা? যেই অনুকল্পটা আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত করছি, প্রুফ হইছে, সেই অনুকল্পটাকে আমরা বলছি এটা হলো থিওরি। ঠিক আছে, এটা হলো থিওরি। এখন দেখো একটা ছোট্ট অবজেক্টিভ আসে এখান থেকে। এখানে বলে যে সকল তত্ত্বই অনুকল্প, সকল তত্ত্বই অনুকল্প, কিন্তু সকল অনুকল্প, সকল অনুকল্প তত্ত্ব নয়। বলতো এই লাইনটার সাথে এগ্রি করো কিনা? সকল তত্ত্বই অনুকল্প। ভাইয়া খেয়াল করো, এখানে অনেকগুলো হাইপোথিসিস কিন্তু ছিল, কিন্তু সবাই কি থিওরি ছিল? সবগুলো হাইপোথিসিসকে কি আমরা থিওরি বলতে পারছি? না। যেটা প্রুফ করা গেছে সেইটাকে কেবলমাত্র আমরা কিন্তু থিওরি বলছি। অর্থাৎ দেখো সকল তত্ত্ব কিন্তু অনুকল্প, অর্থাৎ এই যে থিওরিটা ছিল এই থিওরিটা কিন্তু একটা হাইপোথিসিসের মাধ্যমে আসছে, তাই সকল তত্ত্বই অনুকল্প। কিন্তু বলতো এই অনুকল্পটা এরা কি আসলে থিওরি? এরা কি আসলে তত্ত্ব? না। বুঝতে পারছো? সো আমাদের সকল তত্ত্বই অনুকল্প, কিন্তু সকল অনুকল্প তত্ত্ব নয়। বুঝছো কিনা বলো? ঠিক আছে, ঠিক আছে, ডান। তাহলে ছোট করে আরেকবার, ফ্যাক্ট যেটা আমরা যা দেখি, যা অবজার্ভ করি সেগুলো হচ্ছে ফ্যাক্ট। এই ফ্যাক্টটা কেন হয়েছে, এর কারণটা কি, সেই কারণটা আমরা যখন অনুমান করি বা বিভিন্ন রকম কারণের ব্যাখ্যা দেই সেগুলো হচ্ছে হাইপোথিসিস। এর মধ্যে যেই হাইপোথিসিসটা সত্যি সেটা হচ্ছে আমাদের থিওরি। একদম সোজা বাংলায় বললাম। এরপরে যদি না বোঝো তাহলে সকাল বিকাল ডিম খাবা। বুঝছো? সকাল বিকাল ডিম খাবা। ওকে, তারপরে আসো, আরো ছোট্টখাট্ট কয়েকটা জিনিস আছে। আমরা সূত্রের কথা পড়ছি, সূত্র আমরা কোনগুলাকে বলবো? সূত্র আমরা কোনগুলাকে বলবো? দেখো সূত্র মূলত এর ইংরেজি হচ্ছে ল। সূত্রের ইংরেজি হচ্ছে ল। আচ্ছা, এইটা কি জিনিস একটু লিখে নাও। এ ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন, এ ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন, একটা গাণিতিক ব্যাখ্যা। এ ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন
দ্যাট ডিসক্রাইবস হোয়াট হ্যাপেন্স, দ্যাট ডেসক্রাইবস হোয়াট হ্যাপেন্স। এর মানে কি? এটা ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ দিলে বেশি ভালো হয়। ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ, এ ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ দ্যাট ডেসক্রাইবস হোয়াট হ্যাপেন্স, অর্থাৎ সূত্র মূলত আমাদেরকে কোনো একটা ঘটনার কি ঘটছে সেইটার অ্যান্সারটা দেয়। কি ঘটছে সেইটার অ্যান্সার দেয়। খেয়াল করো, আমাদের অনুকল্প যেটা, হাইপোথিসিস যেটা, সেটা কিন্তু কাজ করতে হোয়াই নিয়ে, যে কেন হয়েছে। আর সূত্র যেটা, সেটা কিন্তু কাজ করে হোয়াট নিয়ে, যে ভাই কাহিনী কি হয়েছে বলেন। আপেল যে পৃথিবীর দিকে পড়লো, এটা কেন হয়েছে? কারণ দুইটার মধ্যে মহাকর্ষ বল আছে। এই মহাকর্ষ বলের মানটা কিসের কিসের উপরে নির্ভর করে? এই যে ম্যাথমেটিক্যাল রিলেশনশিপটা, সেই ম্যাথমেটিক্যাল রিলেশনশিপটা কিন্তু আমরা বলি ওইটা হচ্ছে একটা ল বা সূত্র। সো আমাদের দেখো, মনে করো এইখানে একটা m1 ভরের বস্তু রাখা আছে, একটা বিন্দু ভর রাখা আছে। এইখানে আর একটা m2 ভরের বিন্দু ভর রাখা আছে। এই দুইটা ভরের মধ্যে দূরত্ব মনে করলাম d। এখন এরা পরস্পরকে কি বলে আকর্ষণ করবে? এই আকর্ষণ বলের মানটা কিসের কিসের উপরে নির্ভর করে? কিসের কিসের উপরে নির্ভর করে? এরা পরস্পরকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মানটা কিসের কিসের উপরে নির্ভর করে? এই যে ম্যাথমেটিক্যাল যে রিলেশনশিপটা দেখালাম, এইটাকে আমরা বলবো সূত্র। এই যে ম্যাথমেটিক্যাল রিলেশনশিপটাকে আমরা দেখালাম, এইটাকে আমরা বলবো একটা সূত্র। অর্থাৎ এই সূত্রটা কিন্তু কাজ করে কি নিয়ে? যে কি ঘটছে এই আকর্ষণ বলের, আসলে কি ঘটছে, কিভাবে এই আকর্ষণ বলটা, যে আকর্ষণ বলটা কাজ করছে, এটা কিসের কিসের উপরে নির্ভর করছে? এম এর উপর নির্ভর করছে, দূরত্বের উপর নির্ভর করছে। সেগুলার যেই অ্যান্সারটা, সেই অ্যান্সারটা কিন্তু সূত্রর মাধ্যমে আমরা পাই। সেগুলো আমরা সূত্রের মাধ্যমে পাই। সো কোনো নির্দিষ্ট অবস্থায় কি ঘটবে, কোনো নির্দিষ্ট অবস্থায়, কোনো নির্দিষ্ট অবস্থায় কি ঘটবে তার বর্ণনা দেয়। তার বর্ণনা হলো সূত্র। তার গাণিতিক বর্ণনা দিলে ভালো। তার গাণিতিক বর্ণনাই হলো সূত্র। ঠিক আছে, তার গাণিতিক বর্ণনা হলো সূত্র। সো আমরা একটু ছোট্ট পার্থক্য একটু লিখে রাখতে পারো, যে ল ডাজ নট explain, law does not explain why, it just explains what happens. What happens? আরেকটা एग्जांपल দেই। তোমরা 9-10 এ পড়ছো, দুইটা চার্জ, একটা প্লাস Q1 আর একটা চার্জ মনে করো প্লাস Q2। এরা পরস্পরকে বিকর্ষণ টিকর্ষণ করে। কত বলে বিকর্ষণ করে? কত বলে বিকর্ষণ করে? এই বিকর্ষণ বলের মান কত? C ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই D স্কয়ার। এইটা হলো আমাদের সূত্র। এইটা হলো আমাদের কুলম্বের ল। এইটা হলো আমাদের কুলম্বের ল। ঠিক আছে, এইটা হলো আমাদের কুলম্বের সূত্র। এই ইংরেজি কথার সাথে কিন্তু এটা আহামরি এরকম কোনো ইংরেজি কথা না যে ইংরেজি কথা শুনলে মনে হচ্ছে যে ভাইয়া এগুলা আমরা বিদেশি পড়াশোনা করতেছি, এরকম কিছু কিন্তু না। তোমরা যারা 10 বছর ধরে ইংরেজি পড়ছো এবং এসএসসিতে ইংরেজিতে পাশ করছো, তাদের জন্য এই ইংরেজি বোঝা কিন্তু আহামরি কোনো কঠিন কিছু হওয়ার কথা না। বলো, এটা কি আহামরি কোনো কঠিন ইংরেজি লিখছি? ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ দ্যাট ডেসক্রাইবস হোয়াট হ্যাপেন্স, এই তো হ্যাঁ আইছে। ঠিক আছে, তো এগুলা কিন্তু অভ্যাস করে ফেলো। আইইউটিতে যখন ভর্তি পরীক্ষা দিবা, তোমরা জানো প্রশ্ন কিসে করে? আইইউটির অ্যাডমিশন টেস্ট তো বাংলা ভার্সনদের জন্যও, ইংলিশ ভার্সনদের জন্যও। বাংলা ভার্সন থেকে যারা আইইউটির ভর্তি পরীক্ষায় দিবে, তাদের জন্য কিন্তু প্রশ্ন বাংলায় করবে না, ওদের জন্য প্রশ্ন ইংরেজিতেই করবে।
তো এর জন্য টুকটাক প্রত্যেকটা টার্ম যা যা শিখবা, হয়তো সবগুলো এরকম ইংরেজি ভাষা তুমি নর্মালি যদি ইংরেজি পারো তাইলেই হবে, কিন্তু যে সমস্ত ইংরেজি টার্মগুলো আছে প্রত্যেকটার ইংরেজি টার্ম কিন্তু অবশ্যই জানা লাগবে। এটা কিন্তু এরকম না যে অপশনাল, এটা ম্যান্ডেটরি। কারণ তোমার এই এক নাম্বার হচ্ছে আইটির ভর্তি পরীক্ষায় তো এটা লাগবেই, 2 নাম্বার হচ্ছে যখন তোমরা ভার্সিটিতে উঠবা তখন সব কিছু কিন্তু ইংরেজিতেই, সেটা যেই ভার্সিটিতেই পড়ো না কেন। তো যখন প্রত্যেকটা জিনিসই ইংরেজিতে পড়া লাগবে তখন দেখা যাবে হয়তো এটার বাংলা টার্ম জানো কিন্তু ইংরেজি টার্ম কখনো শুনোই নাই, ওই সময় কিন্তু ইউজ টু হইতে একটু প্যারা খায় যাবা। এই কারণে এখন থেকেই চেষ্টা করবা প্রত্যেকটা টার্মের বাংলার পাশাপাশি ইংরেজিটা কতটুকু সেইটুকু জেনে রাখতে। বুঝছো? বুঝতে পারছো? আর যারা এরকম আছো যে ভাইয়া আমি আসলে এখনো এসএসসি পরীক্ষা দিছিলাম কিন্তু আসলে পাশ করতে পারিনি, তাদের জন্য বলবো ভয়ের কোনো কারণ নাই। আর কয়েক মাস পরে আবার একটা এসএসসি পরীক্ষা হবে, তখন তুমি এসএসসি পরীক্ষা দিয়ে কিন্তু আবার ধরো এই কোর্সে ক্লাস শুরু করতে পারো। তো এখন এসএসসি পরীক্ষার প্রিপারেশন নাও যারা যারা এরকম আসো যে ভাই ভুলে আগে ভর্তি হয়ে গেছিলাম কিন্তু আনফর্চুনেটলি ইংরেজিতে ফেল করে বসে আছি, তাদের জন্য এই সাজেশন। ঠিক আছে? ওকে, ডান। তাইলে আমরা বলো দুইটার এগুলোর মধ্যে পার্থক্য করতে পারবো কিনা। সো সূত্র বা ল এই জিনিসটা হচ্ছে যে সকল তত্ত্বকে আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি, আমরা গাণিতিকভাবে প্রকাশ করতে পারি যে সকল তত্ত্বকে, সেইগুলোকে আমরা বলবো হচ্ছে সূত্র। ঠিক আছে? যে সকল তত্ত্বকে আমরা গাণিতিকভাবে প্রকাশ করতে পারি, যে সম্পর্কটা বলের সাথে ভরের সম্পর্ক কি, বলের সাথে দূরত্বের সম্পর্ক কি, এই সম্পর্কগুলো দেখো আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করছি। তো ম্যাথমেটিক্যালি যখন আমরা প্রকাশ করছি কোনো নির্দিষ্ট অবস্থায় কি ঘটবে তার গাণিতিক বর্ণনা হলো সূত্র। তো এখানে কি ঘটবে, এই আকর্ষণ বলের মানটা কত হবে, এর গাণিতিক যে বর্ণনা, যে ভাই ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এই গাণিতিক সম্পর্কটাকে আমরা বলছি সূত্র। ডান। এরপরে কি আসো, এরপরে আসে হচ্ছে স্বীকার্য বা পস্টিউলেটস। এরপরে আসে হচ্ছে ভাইয়া স্বীকার্য বা পস্টিউলেটস। এইটা কি জিনিস দেখো, নামটা শুনে বুঝতে পারছো স্বীকার করে নেওয়া হয়েছে এইরকম কোনো একটা ঘটনা বা এরকম কোনো একটা জিনিস। স্বীকার্য হলো সেটা যা বিনা প্রমাণে, যা বিনা প্রমাণে সত্য ধরে নেওয়া হয়, সত্য ধরে নেওয়া হয়। এইটা থেকে কিন্তু ভাইয়া অনেকবার অবজেক্টিভ আসছে যে স্বীকার্য হলো কি, যেটা যা বিনা প্রমাণে, যা বিনা প্রমাণে সত্য বলে স্বীকার করে নেওয়া হয়, সত্য সত্য ধরে নেওয়া হয়, যেটা বিনা প্রমাণে সত্য ধরে নেওয়া হয়। তোমরা কয়েকটা স্বীকার্যেও নাম বলতে পারবা, কিছু কিছু স্বীকার্য। যেমন দেখো, একটা স্বীকার্য হচ্ছে এরকম, এটা ম্যাথমেটিক্যাল স্বীকার্য, যে যে কোনো দুইটা পয়েন্ট যদি তোমার কাছে থাকে, যে কোনো দুইটা বিন্দু যদি তোমার কাছে থাকে, তাহলে এই দুইটা বিন্দু দিয়ে একটা মাত্র সরলরেখা আঁকা যাবে, একটা মাত্র সরলরেখাই আঁকা যাবে যেটা এই দুইটা বিন্দু দিয়ে গমন করে, এই দুইটা বিন্দু দিয়ে গমন করে, আর অন্য কোনো সরলরেখা কিন্তু আঁকা যাবে না। এইটা একটা স্বীকার্য, এটা আমরা স্বীকার করে নিছি, এটা কিন্তু আমরা কোনো প্রমাণ করিনি, তাই না? হ্যাঁ, এটা ইউক্লিডের। সো এটা কিন্তু আমরা বিনা প্রমাণে সত্য ধরে নিছি। সো যেগুলো আমরা বিনা প্রমাণে সত্য ধরে নিব সেইগুলাকে আমরা বলছি স্বীকার্য বা পস্টিউলেট। ধরো আরেকটা কথা বলি, ধরো এই সরলরেখাটাকে আমরা দুই দিকে যতক্ষণ খুশি ততক্ষণ পর্যন্ত এক্সটেন্ড করতে পারবো, এইটাও কিন্তু এক ধরনের স্বীকার্য। এটা আমরা প্রমাণ ছাড়াই স্বীকার করে নিচ্ছি যে হ্যাঁ ঠিক আছে, এটা অসীম পর্যন্ত আমরা চাইলে টেনে লম্বা করতে পারবো এই লাইনটাকে। আবার আরেকটা স্বীকার্য এরকম আছে, যে কোনো একটা সংখ্যাকে যখন তুমি শূন্যের সাথে যোগ করবা তখন কিন্তু সেইটা কোনো পরিবর্তন হবে না, সেই সংখ্যাটার কোনো পরিবর্তন হবে না, এইটাও হচ্ছে একটা স্বীকার্য। ঠিক আছে? এইটাও কিন্তু আমরা স্বীকার্য বলবো। ঠিক আছে? এইটাও আমরা একটা স্বীকার্য বলবো।
তারপরে ধরো প্রত্যেকটা সমকোণের মান হচ্ছে 90 ডিগ্রি, প্রত্যেকটা সমকোণের মান হচ্ছে 90 ডিগ্রি, স্বীকার্য। অল রাইট অ্যাঙ্গেলস আর 90 ডিগ্রি, এটাও হচ্ছে একটা স্বীকার্য। তোমরা ফিজিক্সের স্বীকার্যগুলা তোমরা আরো দেখবা যখন আমরা সেকেন্ড পেপারের চ্যাপ্টার 8 পড়ব, সেইখানে আইনস্টাইনের একটা স্বীকার্য আছে। ও তাছাড়াও আরো স্বীকার্য পাবা তোমরা হচ্ছে মাঝখানে, না ওটা অবশ্য থিওরি, কাইনেটিক থিওরি অফ গ্যাস, কিন্তু তোমরা স্বীকার্য হচ্ছে একবারে পাবা হচ্ছে ফিজিক্সে চ্যাপ্টার 8-এ আইনস্টাইনের একটা স্বীকার্য পাবা। স্বীকার্যটা কি শোনো, একটু মজার স্বীকার্য। সেটা বলে, এক নাম্বারটা আসলে মোটামুটি সহজ, সেটা বলে যে প্রত্যেকটা প্রসঙ্গ কাঠামোতে ফিজিক্সের সূত্রগুলা খাটবে, বা নিউটনের গতিসূত্রগুলা সকল জড় প্রসঙ্গ কাঠামোর জন্য অ্যাপ্লিকেবল। এটা একটা স্বীকার্য, এটা এখন না বুঝলে কোনো অসুবিধা নেই। আরেকটা স্বীকার্য শোনো, আরেকটা স্বীকার্য বলে যে আলোর যে গতি, সেই আলোর গতিটা সকল অবজারভারের জন্য সেম। আলোর গতিটা সকল অবজারভারের জন্য নাকি সেম। এখন এটা তোমার কাছে প্রথমে শুনে মনে হতে পারে এটা তো আহামরি কি এমন ঝামেলা, কিন্তু দেখো তোমাকে আমি যদি একটা এক্সাম্পল দেই, মনে করো এইখানে একটা গাড়ি আছে, এই গাড়িটা সামনের দিকে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে। বলো তো যেই লোকটা স্থির হয়ে দাঁড়ায় আছে সে এই গাড়িটার বেগ কত পরিমাপ করবে? কমেন্টে জানাও। একটা গাড়ি 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, যে এটাকে স্থির অবজারভার, যে সে যখন এই গাড়িটার দিকে তাকাবে সে এই গাড়িটার বেগ কত পরিমাপ করবে? 2 মিটার পার সেকেন্ডই পরিমাপ করবে না? এখন বলো তো যদি এই লোকটা সামনের দিকে এখন সামনের দিকে এখন 6 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হয়, তখন বলো তো এই লোকটা কি আর এই গাড়ির বেগটা 2 মিটার পার সেকেন্ড অবজার্ভ করবে? কত অবজার্ভ করবে বলো তো? -4 এক্স্যাক্টলি। বা সে দেখবে এ যখন সামনে 6 মিটার পার সেকেন্ড বেগে আগায় যাবে তখন ও তো 2, ও তো 6। এই লোকটা দেখবে যে আরে এই গাড়িটা তো পিছনের দিকে 4 মিটার পার সেকেন্ড বেগে আগায় যাচ্ছে। যখন এই লোকটা 6 মিটার পার সেকেন্ড বেগে আগাবে তখন ও যখন এই গাড়িটাকে দেখবে ও তো স্পিড মাত্র 2 ছিল। সো এই লোকটা দেখবে যে আরে গাড়িটা তো পিছনের দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে, গাড়িটা তো পিছনের দিকে 4 মিটার পার সেকেন্ড বেগে পিছায় যাচ্ছে। সো দেখো এই গাড়িটার বেগ কিন্তু সকল অবজারভার সমান পরিমাপ করবে না, তাই না? স্থির যখন ছিল সে তখন এটার বেগ পরিমাপ করছে 2, কিন্তু যখন ওর নিজেরই একটা গতি আছে তখন কিন্তু ওর বেগ পরিমাপ করছে -4। তাহলে সকল ক্ষেত্রে কিন্তু এই গাড়িটার বেগ একই রকম থাকলো না। কিন্তু আইনস্টাইনের যে আপেক্ষিকতার দ্বিতীয় স্বীকার্যটা, সেটা বলে যে আলোর বেগ c সমান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই আলোর বেগটা সকল অবজারভারের জন্যই সেম। ভ্যাকুয়ামে আলোর বেগ যেটা, এটা শূন্য মাধ্যমে আলোর যেই বেগটা, এই বেগটা সকল টাইপের অবজারভারের জন্যই এটা সেম পরিমাপ হবে। অর্থাৎ কেউ যদি মনে করে একটা রকেটে উঠছে, রকেটে সে যাচ্ছে c/2 বেগে, রকেটে যাচ্ছে c/2 বেগে, তাহলে বলো তো আমরা এই যে ফিজিক্স অনুযায়ী আলোর বেগটা এই লোকটার কত পরিমাপ করার কথা? আলোর বেগটা যে c/2 বেগে যাচ্ছে তার আসলে কত পরিমাপ করার কথা? c/2 পরিমাপ করার কথা না? কারণ ও যাচ্ছে c/2 বেগে, তাহলে এর কিন্তু আলোর বেগটা পরিমাপ করার কথা হাফ, অর্ধেক, তাই না? ভেরি গুড নুরেজিনাত, অ্যান্সার দিছো, c/2 পরিমাপ করার কথা। কারণ ও তো নিজের একটা বেগ আছে, আলোর বেগের কাছাকাছি একটা বেগ আছে, আর ওর বেগটা হচ্ছে c। কিন্তু আইনস্টাইনের স্বীকার্য হচ্ছে যে না, এরকম ঘটে না। যে c/2 বেগে যাচ্ছে সেও আলোর বেগটা c পরিমাপ করবে। অর্থাৎ সকল অবজারভারের জন্যই আলোর বেগটা নাকি c। এইটা হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের দ্বিতীয় যে স্বীকার্য, সেটা কেমনে ভাও, এটা যখন চ্যাপ্টার 8 আসবে তখন আমরা আলোচনা করব, ঠিক আছে? তবে এটা হচ্ছে স্বীকার্য, এটা কি যা বিনা প্রমাণে সত্য ধরে নেওয়া হয়েছে। এবং শুধুমাত্র তাই না, এই স্বীকার্যগুলা কিন্তু পরবর্তীতে আসলে যদি সত্য হয়েছে বলেই, বা এই স্বীকার্যগুলা সত্যি বলেই কিন্তু সামনে আমরা আগাইতে পারছি, ঠিক আছে? ওকে, সো আমরা
স্বীকার্য কোনটা আশা করি বুঝতে পারছি, যা বিনা প্রমাণে সত্য ধরে নেওয়া হয়, যা বিনা প্রমাণে সত্য ধরে নেওয়া হয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আরেকটা জাস্ট ছোট্ট টপিক আছে, সেটা হচ্ছে নীতি। নীতি বলতে আমরা কোনটাকে বুঝবো? এটা কি এই পেজের মধ্যে করে ফেলা যায়? না থাক। নীতি বা প্রিন্সিপাল, 6 নাম্বার হচ্ছে নীতি বা প্রিন্সিপাল। সো নীতি বা প্রিন্সিপাল জিনিসটা কি একটু লিখে নাও। যেসব সাধারণ সূত্র, যেমন তোমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি পড়ছো, যেসব সাধারণ সূত্র, যেসব সাধারণ সূত্র বিজ্ঞান বা পদার্থবিজ্ঞানের ভিত্তি, পদার্থবিজ্ঞানের ভিত্তি, তাদেরকে নীতি বা প্রিন্সিপাল বলে, তাদেরকে নীতি বা প্রিন্সিপাল বলে। যেটা যেমন একটা নীতি হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি, যে শক্তি ধ্বংস করা যায় না, সৃষ্টি করা যায় না, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। শক্তির সংরক্ষণশীলতা নীতি, যে এটা একটা সাধারণ সূত্র, যেটা আসলে পদার্থবিজ্ঞান বা বিজ্ঞানের ভিত্তি হিসাবে আমরা কাজে লাগাই, যেটা হচ্ছে আসলে এক রকমের প্রাকৃতিক সত্য, জেনারেল ট্রুথ, প্রাকৃতিক সত্য, যা সুস্পষ্টভাবে প্রমাণ করা যায়, যা সুস্পষ্টভাবে প্রমাণ করা যায়, যা সুস্পষ্টভাবে প্রমাণ করা যায়, যার সাহায্যে প্রাকৃতিক ঘটনা, যার সাহায্যে প্রাকৃতিক ঘটনা ব্যাখ্যা ও প্রমাণ করা যায়, তাকে নীতি বলে। ডান। সো আমাদের নীতি কোনগুলা? যেগুলো একদম ওই যে বলে না ইউনিভার্সাল ট্রুথ, এরকম টাইপের কিছু নীতির আমাদের ফিজিক্সের বা সায়েন্সের ভিত্তি, সেইগুলাকে আমরা বলছি নীতি। ঠিক আছে, ওকে ঠিক আছে। ফিজিক্সের ম্যাথ করান ধরে মাইট দিব উচ্ছ্বাস, একেবারে ধরে মাইট দিব। এই চ্যাপ্টারে খালি এরকম বকবকানি বেশি। এই চ্যাপ্টারের মধ্যে আমরা একটু পরে অবশ্য কিছু টুকটাক ম্যাথের মধ্যে ঢুকবো, তবুও ওগুলো ম্যাথ বলা যায় না আসলে। যেমন বিভিন্ন ইউনিটের কনভার্সন, তারপরে মাত্রা সমীকরণ, এই টাইপের পড়াশোনাগুলো এই অধ্যায়ের মধ্যে আছে, বুঝছো? সো আমাদের বোরিং পড়াশোনা মোটামুটি এগুলা শেষ। দেখো আমাদের কি কি বললাম শুরুতে? ফ্যাক্ট কোনগুলা? যেগুলো আমরা ঘটতে দেখতেছি, অবজারভেশন, ডিরেক্ট অবজারভেশন, সেগুলোকে আমরা বলছি ফ্যাক্ট। এই ফ্যাক্টটাকে কেন হয়েছে সেটার বিভিন্ন কারণ এক একজন ব্যাখ্যা করতে পারে, এগুলাকে আমরা বলছি অনুকল্প বা হাইপোথিসিস। এই হাইপোথিসিসগুলা থেকে যেগুলা প্রুভ হলো, যেটা প্রুভ হয়েছে, যে এই হাইপোথিসিসটা সত্যি প্রমাণিত হয়েছে, সেটাকে আমরা বলছি থিওরি। ঠিক আছে, তারপরে আসো সূত্র কোনগুলা? যেই থিওরিগুলাকে আমরা ম্যাথমেটিক্যালি একটা রিলেশনশিপের মাধ্যমে প্রকাশ করতে পারি, সেইগুলাকে আমরা বলছি সূত্র। স্বীকার্য কোনগুলা? যেগুলা বিনা প্রমাণ ছাড়া আমরা সত্যি ধরে নিছি, সেগুলাকে আমরা বলছি স্বীকার্য বা পস্টিউলেটস। আর নীতি কোনটা? জেনারেল ট্রুথ, আমাদের হচ্ছে প্রাকৃতিক সত্য, যেইগুলা আমাদের একদম মানে ফিজিক্স বা সায়েন্সের ভিত্তি, সেগুলাকে আমরা বলছি নীতি। কথা বুঝছো এই পর্যন্ত? ক্রিস্টাল ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, সায়েন্টিস্টের নাম মুখস্থ করতে হবে? নামগুলা ওই যে যেটা বললাম বইয়ের শুরুতে, তপন স্যার পড়ো বা ইসাক স্যার পড়ো, যেটাই পড়ো, বইয়ের শুরুর দিকে কিছু ওই যে বিজ্ঞানীর নাম আছে, তারা কি কি আবিষ্কার করছে, কোন টাইম ফ্রেমের তারা সায়েন্টিস্ট ছিল, এগুলো একটু জাস্ট রিডিং পড়ে যেও। কিন্তু এগুলা এরকম না যে আসলে তুমি একবার পড়েই মনে রাখবে, এগুলো প্রতিদিন রিভিশন দেওয়ারও জিনিস না। এটা হচ্ছে তুমি জাস্ট একবার রিডিং পড়ে যেও, ঠিক আছে? একবার রিডিং পড়লেই এনাফ। ওকে, তোমাদের দেখবা এই বইয়ের মধ্যে কিন্তু এই যে বলতেছে যে ভাই মেডিকেলের প্রশ্ন আসে কিনা বা আমাদের কোন কোন জায়গায় আসে,
সেটা কিন্তু দেখবা যে এই বইয়ের মধ্যে সুন্দর করে তোমাদের প্রশ্নগুলা একসাথে দেওয়া আছে। যেমন কোয়ান্টাম তত্ত্বের জনক কে? ম্যাক্স প্লাঙ্ক। তারপরে এই যে বিনা প্রমাণে কোনো কিছুকে মেনে নেওয়াকে কি বলে বলো? রাজশাহী ইউনিভার্সিটি 2016-17 সালে আসছিল, সিলেট বোর্ড 2015 সালে আসছিল। বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে কি বলে? স্বীকার্য। ঠিক আছে, এই ছোট ছোট জিনিসগুলা এগুলো একটু পড়ে রেখো, তাইলেই হবে। এই যে পদার্থবিজ্ঞানের ভিত্তির সাধারণ সূত্রগুলাকে কি বলা হয়? পদার্থবিজ্ঞানের ভিত্তির সাধারণ সূত্রগুলাকে কি বলা হয়? নীতি। ঠিক আছে, এইগুলা ছোট ছোট কিছু প্রশ্ন আসে, এগুলো একটু দেখে রেখো। এই তো পারছো তো। কত পেজে? এটা হচ্ছে আমাদের বইয়ের, দেখো 3 নাম্বার পেজে, 1 2 3 নাম্বার পেজে। ঠিক আছে, এটা গেল টপিক 1। এইবার আমরা আমাদের এই বইয়ের টপিক 2 এর মধ্যে চলে যাচ্ছি। এইবার আমরা টপিক 2 এর মধ্যে চলে যাচ্ছি। টপিক 2 এর মধ্যে কি আছে দেখো। এই যে আমরা এত কিছু ব্যাখ্যা করলাম যে ভাইয়া সূত্র, তারপরে নীতি, তারপরে থিওরি, এই জিনিসগুলাকে কিন্তু প্রকাশ করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ভৌত রাশি দরকার। আমাদের ভৌত রাশি দরকার। ভৌত রাশি বলতে আমরা কাদেরকে বুঝি? রাশি বলতে আমরা কাদেরকে বুঝি? আমরা যা কিছু পরিমাপ করতে পারি সেইগুলাকে আমরা বলি রাশি। রাশি আমরা কাদেরকে বলি? যা কিছুকে পরিমাপ করা যায়। রাশি আমরা কাদেরকে বলি? রাশি আমরা কাদেরকে বলি? যা কিছু পরিমাপ করা যায়। যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা বলি রাশি। বলো তো, তুমি এই কলমটার দৈর্ঘ্য পরিমাপ করতে পারো, তাহলে দৈর্ঘ্য হচ্ছে এই কলমটার একটা রাশি। তুমি এই কলমটার ভর পরিমাপ করতে পারো, তাহলে ভর হচ্ছে কিন্তু এই কলমটার একটা রাশি। তুমি এটার আয়তন পরিমাপ করতে পারো, এটার ওজন পরিমাপ করতে পারো, তুমি আরও কি পরিমাপ করতে পারো? এটার ঘনত্ব পরিমাপ করতে পারো। যা কিছু পরিমাপ করতে পারো সেইগুলাকে আমরা বলছি রাশি। ভাইয়া পরিমাপ করতে পারি না এমন কি কিছু আছে? অনেক কিছু আছে। যেমন মনে করো আজকে তোমার অনেক দুঃখ, তোমাকে বললাম এই তোমার কত টন দুঃখ। এটা কি আসলে পরিমাপ করা যাবে? এটা কোনো একক দিয়ে মাপা যাবে কার দুঃখ কতটুকু? বা তুমি আজকে অনেক সুখী, অনেক খুশি তোমার, এই খুশিটাকে আমি পরিমাপ করতে চাই, এটা কি করা যাবে? যাবে না। সো তাহলে তোমার কতটুকু তুমি খুশি, তুমি কতটুকু দুঃখী, এটা কিন্তু, বা তুমি একজনকে খুব ঘৃণা করো, কতটুকু ঘৃণা করো, এটা কি পরিমাপ করা যায়? যায় না। আরেকজনকে তুমি ভালোবাসো, কতটুকু ভালোবাসো, পরিমাপ করা যায়? যায় না। তো এগুলা কিন্তু আসলে রাশি হবে না। হ্যাঁ, এখন যদি তুমি ধরো কোনো একটা ভাবে তুমি ধরো এটা পরিমাপ করার একটা সিস্টেম বাইর করলা, যে ঠিক আছে ভাই আমি কতটুকু দুঃখী এটা একটা সিস্টেমে মাপবো। যে ধরেন আমি দুঃখ পাইলে তো কাঁদবো, সো আমি কাঁদলে চোখের পানিগুলোকে জমাবো, জমানোর পরে ওইটা যদি দেখা যায় 2 লিটারের বেশি হয়েছে, কাঁদতে কাঁদতে 2 লিটারের বেশি, তাহলে ভাই আমার দুঃখ হচ্ছে 10 একক। যদি দেখা যায় না, আচ্ছা 2 লিটার অনেক বেশি বলে ফেলছি, কাঁদতে কাঁদতে কখনো এত চোখের পানি পড়ে না, ধরলাম 2 মিলিলিটার, এত এত বেশি পরিমাণ চোখের পানি যখন হয়ে যাবে সেই সময় আমার দুঃখের মাত্রা হচ্ছে ভাই 10। তারপর ধরেন কোনো একদিন আমি চোখের পানি ফেলছি 10 মিলিলিটার, তাহলে সেই সময় আমার দুঃখের মান হলো 50। হ্যাঁ, সেই রকম করে তুমি মাপতে চাইলে মাপতে পারো, কিন্তু আসলে এই যে সুখ দুঃখ, তারপরে ঘৃণা ভালোবাসা, এগুলা কিন্তু পরিমাপ করা যায় না। সো এগুলাকে আমরা বলবো এরা কিন্তু রাশি না। তো আমাদের যা কিছু পরিমাপ করা যায় সেইগুলাকে আমরা বলছি হলো রাশি। তো এরকম রাশি আসলে কয় রকমের আছে? রাশি কত রকমের আছে? আমরা নির্ভরতার উপরে ভিত্তি করে রাশিকে 2টা ভাগে ভাগ করতে পারি। নির্ভরতার উপরে ভিত্তি করে, যেমন একটা হচ্ছে মৌলিক রাশি, একটা টাইপের রাশি হচ্ছে মৌলিক রাশি, একটা টাইপের রাশি হচ্ছে আমরা বলি মৌলিক রাশি, আর আরেকটা রাশিকে আমরা বলি যৌগিক রাশি বা লব্ধ রাশি। লব্ধ রাশি, লব্ধ বা যৌগিক রাশি একই কথা, লব্ধ বা যৌগিক রাশি। ঠিক আছে,
মৌলিক রাশি কাদেরকে বলবো? যে সকল রাশি রাশির অন্য কোনো রাশির ওপর নির্ভর করে না, অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, বরং অন্যান্য রাশিগুলা অন্যান্য রাশি এদের উপরে নির্ভর করে, এদের ওপর নির্ভর করে তাদেরকে মৌলিক রাশি বলে। কয়েকটা মৌলিক রাশির এক্সাম্পল কি হতে পারে আমরা জানি? বলো তো টোটাল কয়টা মৌলিক রাশি আছে? তোমরা ক্লাস 9-10 বইতে কিন্তু পড়ছো। কয়টা মৌলিক রাশি আছে মনে আছে? কয়টা মৌলিক রাশি আছে কি ভাই? কয়টা মৌলিক রাশি আছে টোটাল? মৌলিক রাশি আছে টোটাল 7টা। মৌলিক রাশির সংখ্যা 7। কয়েকটা মৌলিক রাশির কথা যদি বলি, ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, তারপরে তড়িৎ প্রবাহ, সবগুলাই বলে দিই, দীপন তীব্রতা, তারপরে হচ্ছে আরেকটা কি, পদার্থের পরিমাণ। এইগুলা হচ্ছে আমাদের সবগুলা মৌলিক রাশি। এই রাশিগুলাকে প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির সহায়তা লাগে না, বরং অন্য সব রাশিগুলা কিন্তু এদের উপরে ডিপেন্ডেন্ট। এই সকল রাশিগুলাকে আমরা বলছি মৌলিক রাশি। ঠিক আছে, এইবার আসো যৌগিক রাশি কোনগুলা? যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে, তাদেরকে যৌগিক বা লব্ধ রাশি বলে। জিনিসটা অনেকটা এভাবে তুমি চিন্তা করতে পারো। যেমন ধরো আমাদের কিন্তু টোটাল অ্যালফাবেট আছে কয়টা? ইংরেজিতে 26টা। তো আমাদের কিন্তু দেখবা ওই 26টা অ্যালফাবেট দিয়েই সকল ওয়ার্ড তৈরি। তো প্রত্যেকটা ওয়ার্ডকে তুমি চিন্তা করতে পারো এগুলো হচ্ছে যৌগিক, আর প্রত্যেকটা অ্যালফাবেট এগুলো হচ্ছে মৌলিক। তো আমাদের যতগুলা যৌগিক রাশি আছে সেই যৌগিক রাশিগুলা আমাদের এই মৌলিক রাশির সমন্বয়ে তৈরি। মৌলিক রাশির গুণ বা মৌলিক রাশিগুলার ভাগের মাধ্যমে কিন্তু যৌগিক রাশিগুলো আমরা পাই। ঠিক আছে, এবং যৌগিক রাশির সংখ্যা কতগুলো আছে বলো তো? যৌগিক রাশির সংখ্যা কিন্তু ভাইয়া অসংখ্য। যৌগিক রাশির কোনো নির্দিষ্ট সীমা পরিসীমা নাই, এটা অসংখ্য যৌগিক রাশি কিন্তু আছে। এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল হতে পারে বেগ। দেখো বেগ সমান সমান কি ছিল? নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। একক সময় নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে। সো আমাদের এই যে s/t, এইটা হচ্ছে উপরে একটা দৈর্ঘ্য বসছে, একটা দৈর্ঘ্যের মান বসছে, আর নিচে বসছে হলো সময়। তো এইটা একটা মৌলিক রাশি, এইটা একটা মৌলিক রাশি। দুইটা মৌলিক রাশির ভাগের মাধ্যমে কিন্তু আমরা একটা যৌগিক রাশি বা লব্ধ রাশি পাইছি। ঠিক আছে,
তারপরে ধরো দ্রুতীয় তো একই, ত্বরণ, এটা কি বেগের পরিবর্তনের হার। বল কি F সমান সমান ma, এটাও কিন্তু ভর এবং ত্বরণ, ত্বরণও একটা যৌগিক, আর F ইজ ইকুয়ালস টু ma, ম্যাসটা মৌলিক আর ত্বরণ এটাও যৌগিক। সো আমাদের এটা কিন্তু কয়েকটা মৌলিক রাশির সমন্বয়ে তৈরি হচ্ছে। সো আমরা এরকম অসংখ্য অসংখ্য এক্সাম্পল কিন্তু আছে যেগুলা হচ্ছে যৌগিক রাশির মধ্যে পড়বে, ঠিক আছে, যেগুলা হচ্ছে যৌগিক রাশির মধ্যে পড়বে। এখন আসো আমরা রাশি দেখলাম, এইবার আমরা একটু ব্যাখ্যা করে ফেলি যে মাত্রা বলতে আমরা কি বুঝবো। মাত্রা জিনিসটা কি? মাত্রার ইংরেজি হচ্ছে ভাইয়া ডাইমেনশন। মাত্রার ইংরেজি হচ্ছে ভাইয়া ডাইমেনশন। তোমরা একটু আউট অফ দ্য টপিক বলি, অনেকেই বলো যে ভাই পড়াশোনার জন্য একটু মোটিভেশন দেন, এরকম মোটিভেশন লাগে না যে ভাই একটু মোটিভেশন দেন, মোটিভেশন দিলে পড়াটা সেই হবে, তাই না? মোটিভেশন থাকলে মনে হয় যে ভাই আজকে পইরা ফাটায় ফেলবো, এরকম কিন্তু অনেক মোটিভেশন আমাদের দরকার হয়। এখন দেখো অনেক ক্ষেত্রে আমরা যেটা চিন্তা করি যে ভাই আমার জীবনে আগানোর জন্য দরকার হচ্ছে মোটিভেশন, যে আমার কেউ মোটিভেট করবে তারপরে আমি সামনে আগাবো। কিন্তু এইটাও কি তোমরা দেখছো কিনা যে ভাই এই মোটিভেশনটা কিন্তু প্রথম দিন থাকে, একেবারে পিকে থাকে, যত সময় যায় বলো তো এই মোটিভেশনটা কি আর সেম থাকে নাকি আস্তে 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 কমতে থাকে? আস্তে 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 কমতে থাকে, তাই না? মোটিভেশনটা কিন্তু আমাদের দেখা যায় আস্তে 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 কমতে থাকে। সো আমাদের তাইলে তো ভাই মোটিভেশন নিয়ে খুব একটা যে লাভ হয় এরকমটা না। মোটিভেশনের ব্যাপারটা এরকম করে কাজ করে যে আজকে অনেক বেশি মোটিভেটেড, আমি বহুত কাজ করে ফেলছি, পরের দিন একটু মোটিভেশন কমছে, তারপরের দিন আর একটু কমছে, এই কমতে 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 পরে আর কোনো কাজই করতেছি না। মোটিভেশনটা কিন্তু এইভাবে কাজ করে। আবার তোমার কেউ মোটিভেট করলো, তুমি আবার বিশাল একটা কাজ করলা, তারপর আবার আস্তে 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 কমে গেল। সো মোটিভেশনটা হচ্ছে অনেকটা ধরো ওষুধের মতন। ঠিক আছে, একটা ওষুধ দিলাম, মাথা ব্যথা করতেছিল, হঠাৎ করে সেরে গেছে। কিন্তু আমরা আসলে মোটিভেশনের উপরে যদি খুব বেশি নির্ভরশীল থাকি তাইলে কিন্তু আসলে আগানো যায় না। তাহলে ভাই সলিউশন কি? মোটিভেশন দিয়ে যদি কাজ না হয় তাহলে আসলে সলিউশনটা কি? আজকে এটা বলবো, পুরা ইন্টার লাইফ অ্যাটলিস্ট এটা মেনটেন করবা, লাগলে সারা জীবন মেনটেন করবা, কিন্তু এইটা তোমার একটা মানে এই জিনিসটা মেনটেন করতে পারলে লাইফে আর কোথাও আটকাবা না। সেটা তুমি কম বুদ্ধিমান হও, গাধা হও, যে ভাই আমার একটা কথা বুঝতে ভাই 100 বার শোনা লাগে, সবাই ক্লাসে বোঝা যায়, কিন্তু আমার কাছে ভাই মনে হয় যে আমি বুঝি নাই। আমার এরকম লাগে যে ভাই ক্লাসে সবাই ব্রিলিয়ান্ট, একটা কেউ ম্যাথ করতে, কোনো স্যার যদি ক্লাসে ম্যাথ করতে দেয় সবাই আগে আগে করে ফেলে, আমি ভাই মনে হয় যে অনেক স্লো, আমি আসলে আগাইতে পারি না। আমার কাছে মনে হয় যে আমি ক্লাসে সবচেয়ে দুর্বল স্টুডেন্ট। সো তুমি যদি এরকম গাধাও হও, ধরো একদম মিডিওকর স্টুডেন্ট সাপোজ, যে ভাই আমি কিচ্ছু পারি না, তারপরেও যদি একটা জিনিস মেনটেন করো যেটার জন্য বুদ্ধি লাগবে না, তাইলে দেখবা লাইফে কোথাও আটকাবা না। যেইটা চাও সেটাই তুমি অ্যাচিভ করতে পারবা, যেইটা চাও সেটাই অ্যাচিভ করতে পারবা। এবং সেই জিনিসটার নাম হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন দেখো, তোমার ডিসিপ্লিন মেনটেন করার জন্য কিন্তু কখনো তোমার মোটিভেশন লাগে না। যেমন একটা এক্সাম্পল দেই, ধরো তোমার আম্মু বা আমাদের আম্মু, তুমি চিন্তা করে দেখো যখন থেকে তুমি ছোট ছিলা বা এখনো আসো, সেই সময় থেকে কিন্তু তোমাকে সকালে নাস্তা দেওয়া, দুপুরে নাস্তা দেওয়া, দুপুরে খাবার দেওয়া, রাত্রে খাবার দেওয়া, এই জিনিসগুলা কিন্তু ওনার কোনো মোটিভেশন থেকে এই জিনিসগুলা, এই কাজগুলা কখনো হয় না। এগুলো পুরাটাই কিন্তু ওনার এক ধরনের ডিসিপ্লিন। সকালে ঘুম থেকে ওঠা, সবার জন্য রান্নাবান্না করা, বা ধরো আমাদের আব্বুরা,
আব্বুদের কথা যদি চিন্তা করে দেখো, যে সকালবেলা ঘুমের থেকে উঠে অফিসে যাচ্ছে, এই জিনিস কি আসলে কারো করতে ভাল লাগে? তুমি চিন্তা করে দেখো, সবারই তো ইচ্ছা করে যে ভাই ঘুমায় থাকি, ঘুমাইতেই যত সুখ। এই যে আমি আজকে ফেসবুকে সবাই এভরিওয়ান ট্যাগ দিয়ে বলছি যে ঘুমই সকল রোগের মূল। তো আসলে তো তাদেরও ঘুমাইতে ইচ্ছা করে, কিন্তু চিন্তা করো তার মধ্যে একটা ডিসিপ্লিন আছে, যে না আমার সকাল 10টার সময় অফিস ধরতে হবে, আমাকে 7টার সময় ঘুম থেকে উঠতে হবে, রেডি হতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, অফিসের কাজ গুছাই তারপরে অফিসে যাইতে হবে। এটা কিন্তু তার একটা ডিসিপ্লিন, এটা কোনো মোটিভেশন থেকে না। তো তোমারও যদি এরকম একটা ডিসিপ্লিন থাকে যে ভাই যাই হোক না কেন আমার একটা নিয়ম আছে যে আমি সকাল 7টা থেকে 9টা পর্যন্ত পড়ি, যা কিছু হয়ে যাক না কেন আমি এই সময়টা ভাই পড়বই, এটা আমার ডিসিপ্লিন, এটার জন্য কোনো মোটিভেশন দরকার নাই, এটা আমার একটা ডিসিপ্লিন। যে আমি যত কষ্টই হোক না কেন আমি আজকে রাত্রেবেলা, আমি সব সময় ডেইলি রাত্রে 3 ঘন্টা পড়ি, ঠিক আছে আমি আজকেও 3 ঘন্টা পড়বই, এটা আমার ডিসিপ্লিন, এটা আমার নিয়ম, এটা আমার করতেই হবে। এই যে ধরো খেলোয়াড়রা যারা, ক্রিস্টিয়ানো রোনালদো, আমার খুব ফেভারিট প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনালদো, সে হচ্ছে তোমার এই যে ডিসিপ্লিনটা মেনটেন করে। কার এরকম প্রত্যেক দিন সকালে উঠা জিমে যাইতে ভাল লাগে? কার এরকম ডায়েট মেনটেন করতে ভাল লাগে? আমারে কও। ইচ্ছা করে না যে না ঠিক আছে থাক, আজকে খুব টায়ার্ড লাগতেছে, আমি আজকে না যাই, আজকে একটু পরিশ্রম কম করি? সবারই কিন্তু এটা ইচ্ছা করে। কিন্তু যারা ওই কমফোর্ট জোনের মধ্যে না ঢুইকা, যারা ওই ডিসকমফোর্টটাকে বেছে নেয়, ডিসিপ্লিন লাইফটাকে বেছে নেয়, তারাই কিন্তু আস্তে 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 আগায় যায়। তো এটা কিন্তু রাতারাতি হয় না। ডিসিপ্লিন মেনটেন করার রেজাল্ট তুমি কখনো একদিনে পাবা না। এটা এমন একটা জিনিস যে তোমাকে প্রতিদিন প্রতিদিন একই কাজ করে যেতে হবে, করে যেতে হবে, করে যেতে হবে, এবং তুমি মাস্ট রেজাল্ট পাবাই, মাস্ট রেজাল্ট পাবাই। যারা ধরো মুসলমান আছো, নামাজ কালামের ক্ষেত্রেও ধরো এরকম মনে হয় না যে ঠিক আছে একটু পরে পড়ি, আচ্ছা কেবল আজান দিল, ঠিক আছে একটু পরে পড়ি, এই পড়তে পড়তে এখন পড়বো তখন পড়বো, পড়তে পড়তে দেখা যায় ওয়াক্ত চলে গেছে, নামাজের আর ইয়া হইলো না, পরে কাজা পড়তে হচ্ছে। তো এটাও কিন্তু একটা ডিসিপ্লিন। এই যে ধরো 5 ওয়াক্ত নামাজ, যে ঠিক আছে যখন আজান দিবে আমার ডিসিপ্লিন, এটা মানতেই হবে, এই ডিসকমফোর্টে আমার পড়লেও কিচ্ছু করার নাই, এটা আমার নিয়ম, ডিসিপ্লিন, শৃঙ্খলা, এর মধ্যে এটা থাকতে হবে। তো যতক্ষণ পর্যন্ত এই ডিসিপ্লিন তুমি মেনটেন করে যাবা, ততক্ষণ পর্যন্ত দেখবা যে তোমার উপরে কোনো এক্সট্রা প্রেশার আসতেছে না, এক্সট্রা প্রেশার আসতেছে না। অনেকেই এরকম আছে, দেখো কোর্সে ভর্তি হয়েছে অনেক মানুষ, কিন্তু সবাই ডিসিপ্লিন শেষ পর্যন্ত থাকবে না। সবাই হয়তো একটা মোটিভেশন পাইছে শুরুতে, যে আরে জোস ভাইয়ারা তো সেই, বা একজন সিনিয়রের কাছে দেখছে যে ভাইয়ারা সেই পড়ায়, ঠিক আছে তুই ভর্তি হয়ে যা, আরে ভাই ঠিক আছে আপনি এই জায়গায় চান্স পাইছেন, ভাইদের কাছে পড়া, ঠিক আছে আমিও ঢুকি। এই মোটিভেশন থেকে সবাই ঢুকছে, অনেকে ঢুকছে। 5,000-এর উপরে স্টুডেন্ট কিন্তু ক্লাস করতেছে, মানে ভর্তি হয়েছে। কিন্তু তুমি দেখবা এরা সবাই কিন্তু দিন শেষে ওই ডিসিপ্লিনটা ধরে রাখতে পারবে না। যারা ডিসিপ্লিনটা ধরে রাখতে পারবে ভাই, সে যত গাধাই হোক না কেন, সে আসলে যেইখানে চায় সেইখানে চান্স পাবে, যেইখানে যাইতে চায় সেটাই, যে যা অ্যাচিভ করতে চায় সেটা সে অ্যাচিভ করতে পারবে, এটা গ্যারান্টেড। আমরা ক্লাসে যা পড়াচ্ছি এর বাইরে আর কিছু নাই, ক্লাসে যা পড়ানো হবে এর বাইরে বোর্ডে বলো অ্যাডমিশনে বলো আর কিছু নাই। তো তাহলে তুমি জানো কোত্থেকে প্রশ্ন আসবে, তোমার কাছে অলরেডি যা যা দরকার সেগুলো সব কিছু ক্লাসের মধ্যেই শেখানো হবে, তুমি তো সব জানো কন্টেন্ট। এখন খালি ডিসিপ্লিনটা মেনটেন করে তোমাকে রেগুলার থাকতে হবে, রেগুলার থাকতে হবে। ওই পাথর একদিনে ভাঙবে না, ওই মানে হাতুড়ি দিয়ে প্রতিদিন 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 মারতে মারতে একদিন দেখবা ভেঙে গেছে। হ্যাঁ, এখন অনেকে আবার এই চিন্তা করো, নেগেটিভ চিন্তাও তো মাথায় আসে, যে ভাই ধরেন আমি 2 বছর ভাই অনেক পরিশ্রম করলাম, সেই খাটা খাটছি, আমি ভাই এমন কোনো দিন বাদ যায় নাই যেদিন আমি পড়ি নাই, প্রতিদিন পড়ছি, প্রতিদিন 3-4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা করে আমি পড়ছি, কিন্তু ভাই আমি তো বুয়েটে ভর্তি হতে চাইছিলাম, বুয়েটে তো ভাই আমি ভর্তি হতে পারলাম না, বা আমার ভাই মেডিকেল টার্গেট ছিল, আমি তো মেডিকেলে চান্স পাইলাম না। তো এরকম ক্ষেত্রে আসলে কি 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 হবে ভাই, যদি আসলে আমার সাথে কোনো একটা মানে এরকম ইনসিডেন্ট হয় যে আমি ভাই অনেক চেষ্টা করছি, আমি একদম মানে স্যাটিসফাইড, আমার পরিশ্রম নিয়ে স্যাটিসফাইড, কিন্তু আমি ভাই চান্স পাইলাম না, তাইলে আসলে তখন কেমন লাগবে? কারণ কথা হচ্ছে যে দেখো, আমরা তো এটা বিশ্বাস করি যে যা হয় ভালোর জন্য হয়, তোমাকেও এটা তখন তোমার কোনো আফসোস থাকবে না, এবং এটা সোললি বিশ্বাস করতে হবে যে না আমি তো আমার চেষ্টা 100-100% করছি,
আমার যতটুকু করার দরকার ছিল, আমার যতটুকু এফোর্ট দেওয়ার দরকার ছিল, এটা আমি ভাই 100তে 100 দিছি, এইটা নিয়ে কোনো আমার আফসোস নাই। সো যখন তোমার মধ্যে ওই আফসোসটা থাকবে না, যখন তোমার মধ্যে গিল্টি ফিলিংটা থাকবে না, তখন দেখবা ঠিক আছে আমার জন্য যেইটা ভালো হয়েছে আমি সেটাইতেই আসি, যেইটা আমার জন্য ভালো আমার জন্য আমার সাথে সেটাই হয়েছে, এই বিশ্বাসটা রাখবা এবং সন্তুষ্টি আদায় করতে হবে সবসময়। সো এটা নিয়ে আর একটা ডিসকাশনে বলবো না, কিন্তু এটা মাথায় রেখো যে যদি এরকম হয় যে ভাই তুমি অনেক চেষ্টা করছো, তুমি তোমার চেষ্টা নিয়ে স্যাটিসফাইড থাকবা সবসময়, যতটুকু তোমার কন্ট্রোলে আছে। ধরো সাপোজ এরকম হইলো যে কোনো একটা কারণে তুমি পরীক্ষার দিন সকালবেলা যাইতে গিয়ে তুমি হয়তো ভুলে অ্যাডমিট কার্ড ফেলে গেছো, আল্লাহ না করুক। ধরো তুমি হচ্ছে সব ভালো প্রিপারেশন ছিল, পরীক্ষার হলেই টিচারদের দোষে হয়তো তোমার কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এগুলোতে তো তোমার কন্ট্রোল নাই। তো তার মানে তোমার যেটাতে কন্ট্রোল নাই সেটা নিয়ে কখনো দুশ্চিন্তা মন খারাপ করে লাভ নাই। তখন এটা সোললি ফার্মলি বিশ্বাস করবা আমার চেষ্টা আমি 100% করছি, 100তে 100, এটা নিয়ে আমার কোনো ডাউট নাই, এখন যেটা আমার জন্য ভালো সেটাই হয়েছে। এইটুকু বিশ্বাস সামনে আগায় নিয়ে আবার সে ডিসিপ্লিনটা মেনটেন করতে থাকবা, ব্যাস। বুঝতে পারছো? সো এই হচ্ছে কাহিনী। ওকে, যেটা বলতেছিলাম যে আমাদের ডিসিপ্লিন যেটা, এটা সবসময় দেখবা একদম কনস্ট্যান্ট থাকতেছে, কনস্ট্যান্ট। এটা খুব বেশি পিক না, আবার একদম লো হয়ে যাচ্ছে না, রেগুলার একটা কনসিস্টেন্সি কিন্তু থাকতেছে। সো এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এটার দিকে ফোকাস করো যে আমার যতই ডিসকমফোর্ট হোক না কেন আমি যাতে এটা মেনটেন করতে পারি। ওই 2-1 দিন ভাই মোটিভেশন পাইলাম আর হেভি পড়াশোনা করছি, এগুলো বোগাস। এই মোটিভেশন থাকুক না থাকুক এটা নিয়ে প্যারা খাবা না, ডিসিপ্লিনটা ঠিক রাখো, যত কষ্টই হোক না কেন ডিসিপ্লিন ঠিক রাখো, দেখবা যে ঠিক আছে সব কিছু। ওকে, ঠিক আছে, চলো মাত্রা। সো মাত্রার ব্যাপারটা কি? মাত্রা হচ্ছে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলো সূচককে মাত্রা বলে। একটু লিখে নাও, কোনো ভৌত রাশিতে উপস্থিত, কোনো ভৌত রাশিতে উপস্থিত, কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর, মৌলিক রাশি কোনগুলো তো চিনছো, মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলে। ঠিক আছে, কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলে। এটা মানে কি ভাই? দেখো আমরা যখন ভি হিসাব করছি, বেগ হিসাব করছি, বেগ সমান সমান হচ্ছে এস ডিভাইডেড বাই টি, বেগ সমান সমান হচ্ছে এস ডিভাইডেড বাই টি। সো আমরা এখানে দেখো এস এর যে মাত্রা, এসটা কি দূরত্ব, এটা আমরা মৌলিক রাশির মধ্যে এটা পরে হচ্ছে দৈর্ঘ্যটা। সো দৈর্ঘ্যের যে মাত্রা, সেই দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল এবং সময়ের মাত্রা হচ্ছে গিয়ে টি, সময়ের মাত্রা হচ্ছে গিয়ে টি। এখন এই দুইটাকে একসাথে আমরা এভাবে করে প্রকাশ করি এল টি টু দি পাওয়ার -1। এখন দেখো আমাদের বেগের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, বেগের মাত্রা হচ্ছে এইটা। তো আমি যে বললাম বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -1, এটা কিন্তু আমাদের দেখো সংজ্ঞার সাথে মিলল না। সংজ্ঞায় আমাদেরকে কি বলছে? ও আচ্ছা, একজন একটা সুন্দর প্রশ্ন করছে, বলছে যে ভাই যখন ডিসিপ্লিন মেনটেন করতে করতে মেন্টাল ব্রেকডাউন হয় সেই সময় মোটিভেশন দরকার হয়। মেন্টাল ব্রেকডাউন, এই ব্যাপারে আসবো, দাঁড়াও একটু এটা শেষ করে নিই। সো আমাদের বেগ হচ্ছে ভি সমান সমান এস বাই টি, এখান থেকে আমরা এস এর মাত্রা হচ্ছে এল, টি এর মাত্রা হচ্ছে টি, বললাম বেগের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। এখন কথা হচ্ছে যে ভাইয়া এটা তো আপনার সংজ্ঞার সাথে মিলল না। আপনি সংজ্ঞায় বলছেন কি দেখেন, কোন ভৌত রাশিতে উপস্থিত, এই যে বেগ একটা ভৌত রাশি, এই ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলার সূচককে মাত্রা বলে। সেই মৌলিক রাশি হচ্ছে একটা দূরত্ব, আরেকটা মৌলিক রাশি হচ্ছে সময়। এইগুলার যে মাত্রাগুলো আছে, সরি এইগুলার যে সূচকগুলো আছে, সেই সূচকটাকে আমরা বলি মাত্রা। তাহলে তো ভাই বেগের মাত্রা হওয়ার কথা ছিল 1, এই যে এল এর উপরে পাওয়ার আছে 1 আর টি এর উপরে পাওয়ার আছে -1,
তাহলে ভাই বেগের মাত্রা তো হওয়ার কথা ছিল 1 - 1 এইরকম কিছু একটা হওয়ার কথা ছিল, কারণ সংজ্ঞাতে তো এটাই বলা যে কোনো একটা ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলার, এই যে মৌলিক রাশিগুলার সূচককে বলে মাত্রা। তাহলে তো 1 - 1 এগুলো হবে মাত্রা। কিন্তু দেখো তো, যদি তুমি 1 - 1 বলো, তাহলে এটা কোন মৌলিক রাশিগুলার মাত্রা এইটা কি আসলে বোঝা যায়? কোন মৌলিক রাশিগুলার মাত্রা এটা কি আসলে বোঝা যায়? 1 - 1 দিয়ে বোঝা যায় না। সো এই কারণে আমরা কিন্তু এখানে কোন মৌলিক রাশিগুলো আছে সেই মৌলিক রাশিগুলোকে এখানে স্পেসিফাই করে দেই যে এল এর উপরে মাত্রা, এল এর উপরে সূচক হচ্ছে 1, টি এর উপরে সূচক হচ্ছে -1। শুধু 1 আর -1 লিখলে তো ভাই বোঝা যাবে না। সো এই কারণে আমরা কিন্তু বেগের যে মাত্রাটা, সেই বেগের মাত্রাটা আমরা এভাবে করে প্রকাশ করি, L_(-1)। যেমন বেগ প্রকাশের ক্ষেত্রে দৈর্ঘ্যের মাত্রা কত, এইটা হচ্ছে সলিড প্রশ্ন। কি বললাম? বেগ প্রকাশের ক্ষেত্রে দৈর্ঘ্যের মাত্রা কত হয়? দৈর্ঘ্যের মাত্রা হয় 1। সময়ের মাত্রা কত হয়? সময়ের মাত্রা হয় -1। ঠিক আছে? সো বেগ প্রকাশের জন্য যেমন দেখো প্রশ্নটা এরকম হওয়া উচিত, বেগের মাত্রা, প্রশ্ন সবাই এভাবেই করে যে বেগের মাত্রা কি এইটা, কিন্তু আসলে প্রশ্ন যেভাবে হওয়া উচিত যে বেগ প্রকাশের জন্য, বেগ প্রকাশের জন্য দৈর্ঘ্যের মাত্রা কত, দৈর্ঘ্যের মাত্রা কত, বেগ প্রকাশের জন্য দৈর্ঘ্যের মাত্রা 1। তারপরে বেগ প্রকাশের জন্য সময়ের মাত্রা কত, সময়ের মাত্রা কত, সময়ের মাত্রা হচ্ছে -1। সো প্রশ্নটা এরকম হওয়া উচিত, কিন্তু আমাদের বইগুলোতে এগুলো কিছু মানে না। সো আমরাও এমনিই বলবো যে বেগের মাত্রা কি, বেগের মাত্রা L_(T⁻⁻1)। বুঝতে পারছো? সো আমরা চলো আমাদের যে মৌলিক রাশিগুলো আছে সেই মৌলিক রাশিগুলোর মাত্রাগুলা কি কি সেগুলো আমরা একটু দেখে ফেলি। মৌলিক রাশিগুলোর মাত্রা কি কি সেগুলো আমরা একটু দেখে ফেলি। সো এই পর্যায়ে আসি, ওই যে বলতেছিলাম যে মেন্টাল ব্রেকডাউন হয়ে গেছে ভাই। সো এইরকম একটা তত্ত্ব আছে, কোন একটা ইউটিউব ভিডিওতে দেখতেছিলাম, মনে নাই আমার, যে এরকম একটা তত্ত্ব আছে যে তুমি যখন মনে করতেছো যে তুমি অনেক টায়ার্ড হয়ে গেছো, সেই সময় তুমি আসলে তোমার সর্বোচ্চ ক্যাপাসিটির মাত্র 40% ইউজ করছো, বাকি 60% তুমি আসলে এখনো ইউজ করতে পারো, কিন্তু তোমার ব্রেইন ডিসকমফোর্ট জোনের মধ্যে ঢুকতে চায় না বলে সেটাকে বাধা দেয়। তো যখন তোমার কাছে, ধরো তুমি দৌড়াচ্ছ, দৌড়াতে 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 টায়ার্ড হয়ে গেছো। সো এরকম একটা থিওরি আছে যে তুমি যখন দৌড়াতে দৌড়াতে টায়ার্ড হয়ে গেছে বলে মনে করতেছো যে না আমি মনে হয় আর পারবো না, সেই সময় আসলে তুমি তোমার ক্যাপাসিটির 40% মাত্র ইউজ করছো। সো ওই সময়টাতে আরেকটু পুশ করবা। হয় একবারে হয়তো তুমি 100% ক্যাপাসিটির মধ্যে যাইতে পারবা না, কিন্তু এটা মাথায় রেখো তুমি আসলে 40% ইউজ করছো, আরও ক্যাপাসিটি তোমার আছে যেটা তুমি এখন ইউজ করো নাই। এটা অনেকটা হচ্ছে গাড়ির ফুয়েলের মতন। তুমি দেখবা যখন গাড়ি চালায় তখন এই যে গাড়িতে ফুয়েলের একটা কাঁটা থাকে। সো যত গাড়ি সামনের দিকে যায় তত কিন্তু কাঁটা আস্তে আস্তে কি হয়, কাঁটা আস্তে আস্তে নামতে থাকে নামতে থাকে নামতে থাকে। একটা সময় কিন্তু কাঁটা যখন 0 দেখায়, ওই সময় কিন্তু কাঁটা 0 দেখাইলেও তেল আসলে শেষ হয় না বা ফুয়েল শেষ হয় না। ওই জায়গাতে একটা রিজার্ভ ট্যাঙ্ক কিন্তু থাকে। সো রিজার্ভ ট্যাঙ্কটা তখন ওখান থেকে ফুয়েলটা কালেক্ট করে গাড়ি চলতে থাকে। সো ওই রকমই জিনিসটা যে আমাদের যখন আমরা মনে করতেছি ভাই আর হয়তো সম্ভব না, সেই সময় আসলে রিজার্ভ ট্যাঙ্ক এখনো ইউজ করা বাকি আছে। বুঝতে পারছো? ওকে, সো যেটা বলতেছিলাম, সো এই যে মেন্টাল ব্রেকডাউন বা অনেক টায়ার্ড হয়ে গেছি, এই জিনিস যখনই মাথায় আসবে তখনই মনে করবা যে না এটা আমার এন্ড না, আমি আসলে আরও চাইলে পুশ করতে পারি, কিন্তু আমি যে ডিসকমফোর্ট জোনের মধ্যে ঢুকতে চাই না, আমি কমফোর্ট জোন চাই। এই কারণে আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে একটু ফেসবুক গুতে আসি, একটু রিলস দেখে আসি, একটু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসি। সো এভাবে অল্প অল্প করে নিজেকে একটু পুশ করতে থাকবা, অল্প অল্প করে পুশ করবা, একবারে অনেক না। এই যে আজকে ভাই সেই মোটিভেশন পাইছি ভাই, টানা কালকে 10 ঘন্টা পড়লাম, পড়লে পড়ো সমস্যা নাই, কিন্তু যাতে করে একটা স্ট্যাবিলিটি থাকে, এরকম না হয় 10 ঘন্টা পড়ছি তারপরের দিন আর কোনো পড়াশোনা করলাম না, এরকম যেন না হয়। ওকে, দেখো যেটা বলছিলাম যে আমাদের মৌলিক যে সমস্ত এককগুলো আছে সেগুলাকে যদি আমরা এককের ইয়ার মাধ্যমে প্রকাশ করি, আমাদের মাত্রাগুলা কি হবে সেগুলো একটু চট করে দেখে ফেলি। তো আমাদের মৌলিক রাশি যেগুলো আছে, এই তোমাদের এই যে এত গল্প টল্প করতেছি এগুলো কিন্তু এখনো কলেজ শুরু হয় নাই, তোমরা মোটামুটি একটা ফ্রি টাইমের মধ্যে আসো, এই কারণে কিন্তু এত বকর বকর করতেছি। তো তোমরা মনে করো না যে ভাইয়া আমরা কি প্রতিদিন এরকম মোটিভেশন পাবো।
উত্তর হচ্ছে না। এইসব মোটিভেশন যতদিন তোমাদের কলেজ শুরু না হচ্ছে ততদিন পর্যন্ত এইসব মোটিভেশন থাকবে, বা এই ধরনের কি বলে এই আউটসাইড কথাবার্তা হবে। যখন একবার পড়াশোনা মানে আসল চ্যাপ্টারগুলো চলে যাব তখন দেখবা যে খালি পড়াশোনা আর পড়াশোনা। ওকে, দেখো, সো মৌলিক রাশি, মৌলিক রাশিগুলো কারা কারা আছে বলতেছিলাম। মৌলিক রাশি আছে হচ্ছে, প্রথমে আছে কারা, প্রথমে আছে হচ্ছে ভর, প্রথমে আছে হচ্ছে ভর, তারপরে আছে হচ্ছে দৈর্ঘ্য, তারপরে আছে হচ্ছে আমাদের এই যে সময়, তারপরে আছে কে বলো, তারপরে আছে কে, তাপমাত্রা, তাপমাত্রা, তারপরে আছে হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, তারপরে আছে হচ্ছে আমাদের এই যে কি বলে পদার্থের পরিমাণ। আচ্ছা, আরেকটা আছে দীপন তীব্রতা, দীপন তীব্রতা, তারপরে আরেকটা আছে হচ্ছে পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ। সো এই ধরনের মৌলিক রাশিগুলার আমাদের বলতো এদের আমরা যদি মাত্রা লিখতে চাই, সেই মাত্রাগুলো আসলে কি কি, এই মৌলিক রাশিগুলোর মাত্রা কি কি। ভরের মাত্রা আমরা প্রকাশ করি এম দিয়ে, তাই না? এবং মাত্রা প্রকাশ করার সময় আমরা কিন্তু এরকম একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেই। দৈর্ঘ্যের মাত্রা কি বলতো, এল, তাই তো? সময়ের মাত্রা কি, সময়ের মাত্রা হচ্ছে টি। তাপমাত্রার মাত্রা হচ্ছে অনেক সময় থিটা দিয়ে বেশিরভাগ সময় প্রকাশ করে, অনেক সময় দেখবা এটাকে কে দিয়ে প্রকাশ করতেছে, বেশিরভাগ সময় এটাই বেশি ইউজ হয়। তড়িৎ প্রবাহ যেটা, এটার মাত্রা হচ্ছে আই দিয়েও প্রকাশ করে, আবার কোনো কোনো জায়গায় এ দিয়েও প্রকাশ করে, দুইটাই কারেক্ট, কোনো অসুবিধা নাই। দীপন তীব্রতা, এটাকে জে দিয়ে প্রকাশ করে। পদার্থের পরিমাণ, এটাকে অনেক জায়গায় মোল দিয়ে প্রকাশ করে, তবে বেশি প্রমিনেন্ট হচ্ছে এন দিয়ে প্রকাশ করা, এটা হচ্ছে বেশি ইউজ হয়। ঠিক আছে, এটা হচ্ছে বেশি ইউজ হয়। তো এইগুলো হচ্ছে মাত্রা। আমরা যদি এসআই এককগুলাও লিখে ফেলি, এসআই একক যেমন এটার হচ্ছে কেজি, তারপরে দৈর্ঘ্যের হচ্ছে মিটার, এসআই একক মিটার, সময়ের জন্য হচ্ছে সেকেন্ড, এটার এসআই একক হচ্ছে কেলভিন, তারপরে এটার একক হচ্ছে অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহ হচ্ছে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার যেটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি। তারপরে দীপন তীব্রতা হচ্ছে ক্যান্ডেলা, যেটাকে আমরা সিডি দিয়ে প্রকাশ করি। এবং পদার্থের পরিমাণ, এটার হচ্ছে আমাদের একক হলো মোল। সো এটার একক হচ্ছে মোল। আচ্ছা, একক হিসাব করলে একক যখন প্রকাশ করা হয় তখন এটাকে মোল দিয়ে লেখা হয়, MOL। ঠিক আছে, ঠিক আছে না, এককটা MOL দিয়েই প্রকাশ করে। ওকে, তো আমরা বিভিন্ন টাইপের মৌলিক রাশি যেগুলো ছিল সেই 7টা মৌলিক রাশির কিন্তু আমরা মাত্রাগুলাই বেশি লাগবে, এককগুলাও জেনে রাখো। কারণ তুমি যদি আসলে কোনো একটা রাশির একক জানো তাহলে সহজে মাত্রাও বের করে ফেলতে পারবা, আবার মাত্রা জানলেও কিন্তু একক বের করে ফেলতে পারবা। যে কোনো একটা রাশির, যৌগিক রাশির ধরো তুমি একক জানো, একক জানলে কিন্তু মাত্রা বের করে ফেলতে পারবা, আবার তুমি যদি মাত্রা জানো তাহলে কিন্তু এককটাও বের করে ফেলতে পারবা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, গেল। এখন আসো আমরা কয়েকটা রাশির একটু দেখে আসি। আচ্ছা, ভালো কথা, দুইটা সাপ্লিমেন্টারি আছে, রাশি আছে। একটা হচ্ছে গিয়ে আমাদের কোণ, যেটা অ্যাঙ্গেল, যেটা অ্যাঙ্গেলটাকে আমরা নর্মালি, এটার কোনো মাত্রা কিন্তু নাই, এটার মাত্রা বলতে আমরা বলি এটার মাত্রা হচ্ছে আসলে 1। কারণ দেখো, এই সূত্র তো সবাই জানো, S সমান সমান আর থিটা। এই থিটাটা দিয়ে আমরা বোঝাচ্ছি অ্যাঙ্গেলটাকে, যেখানে S কোনটা, S হচ্ছে এই চাপটা, আর আর হচ্ছে ব্যাসার্ধটা, আর এটা হলো আমাদের কেন্দ্রে উদ্ভূত কোণ। S সমান সমান আর থিটা লেখা যায়। বলো তো থিটা সমান সমান কি হচ্ছে, S বাই আর না? এইটা কিন্তু আমাদের একটা ডাইমেনশনলেস
একটা রাশি, ডাইমেনশনলেস একটা কোয়ান্টিটি। সো আমাদের এই ডাইমেনশনলেস কোয়ান্টিটির জন্য বলতো এটার ভরের মাত্রা শূন্য, এল এর মাত্রাও শূন্য, টি এর মাত্রাও শূন্য। সো যখন সবগুলোর উপরে পাওয়ার শূন্য, তখন আমরা এটাকে কি বলতে পারি? 1 বলতে পারি। সো আমাদের অ্যাঙ্গেলের যেই মাত্রা, সেই মাত্রা কিন্তু আসলে 1। ঠিক আছে, অ্যাঙ্গেলের যেই মাত্রা, সেই মাত্রা হচ্ছে 1। এখন আমরা আরেক ধরনের অ্যাঙ্গেল আছে যেটাকে আমরা বলি সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণ। সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণ বলে এটাকে। ঘনকোণ কি জিনিস? ঘনকোণটা হচ্ছে, মনে করো আমরা যে কোন আইসক্রিম খাই না, এই যে কোনকটা হয়, এই কোনকটায় একটা নির্দিষ্ট উচ্চতায়, বলো তো এইখানে যে কোণটা পাওয়া যায়, এইখানে আমাদের একটা যে কোণটা হয়, এই কোণটাকে আসলে বলো তো 2D কোণ না 3D কোণ? একটা এই কোণটাকে কিভাবে উঠে যায়, এই রকম করে একটা 3D কোণ হয়ে যায় না? 3D কোণ হয়ে যায়। সো ওই ঘন কোণ যেগুলো আছে বা এরকম 3D টাইপের কোণ যেগুলো আছে, সেইগুলাকে আমরা বলছি হলো ঘনকোণ। এগুলার একক হচ্ছে আমাদের স্টেরেডিয়ান। ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। আচ্ছা, এখন ঘনকোণটা আসলে কিভাবে পরিমাপ করা হয়? a ডিভাইডেড বাই r স্কয়ার দিয়ে। a মানে কোনটা? a মানে হচ্ছে এই ক্ষেত্রফলটা, এবং r হচ্ছে এই যে ব্যাসার্ধটা, সেই ব্যাসার্ধটা হচ্ছে r। তো এই a ডিভাইডেড বাই r স্কয়ার, এইটাই হচ্ছে আমাদের এখানকার যে ঘনকোণটা আছে, সেই ঘনকোণটাকে নির্দেশ করে। সো ঘনকোণ সমান সমান হচ্ছে আসলে a ডিভাইডেড বাই r স্কয়ার। এটার ইউনিট হচ্ছে স্টেরেডিয়ান। ঠিক আছে, এটাকে এসডি দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, এটা একটু দেখে নিও, স্টেরেডিয়ান হচ্ছে এটার ইউনিটটা। তো এইটাও কিন্তু দেখো, কোনো মাত্রা কি আছে এটার? এটার কি কোনো মাত্রা আছে? এটারও কিন্তু কোনো মাত্রা নাই। যেমন উপরে এটার মাত্রা কত? এল স্কয়ার, এবং নিচেও এটার মাত্রা কত? এল স্কয়ার। সো তাহলে এখানেও কিন্তু আমাদের এটা একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি হচ্ছে। সো যত টাইপের অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলগুলা কিন্তু আমাদের ডাইমেনশনলেস। তো এগুলার কিন্তু আলাদা করে কোনো একক নাই। ঠিক আছে, সরি, একক নাই বলতেছি, এগুলো কিন্তু আলাদা করে কোনো মাত্রা নাই, মাত্রা হচ্ছে 1। ঠিক আছে, গেল। আমরা কয়েকটা অবজেক্টিভ একটু সলভ করে ফেলি, দেখি এটা পারি কিনা। ময়মনসিংহ বোর্ড 2019 সালে আসছিল, এই মাত্রই দেখলাম। বলো অ্যান্সার কি? ঘনকোণের একক কি? ময়মনসিংহ বোর্ড 2019 সালের প্রশ্ন। ঘনকোণের একক কি? স্টেরেডিয়ান। ঠিক আছে, স্টেরেডিয়ান। দেখি তারপরের প্রশ্ন, নিচের কোন রাশি দুইটার মাত্রা ভিন্ন? আচ্ছা, এটা আমরা যখন মাত্রা অনেকগুলা পড়বো, তারপরে আবার এগুলা নিয়ে আসবো, একটু দাঁড়াও। তার মধ্যে এইটা দেখো, নিচের কোনটা লব্ধ রাশি? বলো তো নিচের কোনটা লব্ধ রাশি? তাপমাত্রা মৌলিক রাশি, ভর মৌলিক রাশি, সময় মৌলিক রাশি, তাহলে কম্পাঙ্ক যেটা আছে এইটাই কিন্তু আমাদের লব্ধ রাশির মধ্যে পড়বে। সো খেয়াল করো, কম্পাঙ্কটা কিন্তু এটা কি ছিল? কতটি পর্যায় সম্পন্ন করে প্রতি সেকেন্ডে। সো আমাদের এখানে এর ইউনিটটা কিন্তু টি টু, এর মাত্রাটা কিন্তু টি টু দি পাওয়ার -1। সো যদি শুধু টি হতো, তাহলে এটা একটা মৌলিক রাশির মধ্যে বলতে পারতাম, কিন্তু এটা কিন্তু শুধু টি না, টি টু দি পাওয়ার -1। সো এই কারণে এটা হচ্ছে আমাদের একটা লব্ধ রাশি। দেখি আর কোনটা কোনটা আমরা এখনই করতে পারবো। এগুলা পরে টর্কের মাত্রা টাত্রা এগুলা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখব। কোনটা মৌলিক এককের পরিমাপ নয়? বলো এটা কোনটা হবে? জিএসটি 2023-24। চিন্তা করে দেখছো, এই ফালতু প্রশ্ন, এটা কিন্তু ফালতু প্রশ্ন। এই ফালতু প্রশ্ন আসছে 2023-24 সালের ভর্তি পরীক্ষায়। সেটা কি হবে? ভেরি গুড, যে আমাদের কোনটা মৌলিক এককের পরিমাপ নয়, এটা হচ্ছে আমাদের ভরবেগ। কারণ সময় মৌলিক রাশি, ভর মৌলিক রাশি, তাপমাত্রাও মৌলিক রাশি, ভরবেগটা কিন্তু মৌলিক রাশি নয়। আচ্ছা, ঠিক আছে, আমরা আজকের ক্লাস এখানে শেষ করব। আমাদের নেক্সট ক্লাসে আমরা লব্ধ রাশি যেগুলো আছে সেইগুলার মাত্রা এবং একক নিয়ে পড়াশোনা করব। সো তোমাদের এই উইকে শুক্রবারের দিন ক্লাস হবে না, কিন্তু নেক্সট উইক থেকে কিন্তু আমরা ইনশাল্লাহ শুক্রবারেও ক্লাস নেওয়া শুরু করে দিব। ঠিক আছে, ঠিক আছে। সো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। একটা পচা চ্যাপ্টার, বোরিং চ্যাপ্টার,
এখানে খালি থিওরির বকবকানি। তবে আজকে মোটামুটি থিওরির বকবকানি কিন্তু শেষ। নেক্সট ক্লাসে আমাদের কিন্তু মোটামুটি ম্যাথের মধ্যেই আমরা ঢুকে যেতে পারবো। আজকে কঠিন কাজ শেষ হয়ে গেছে, ঠিক আছে? আজকে কঠিন কাজ শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আমাদের ম্যাথমেটিক্যাল টাইপ যেগুলো আছে সেগুলো ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তোমাদের সাথে ইনশাল্লাহ আবার আগামী বৃহস্পতিবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।